সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন। আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1358তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ হেলাল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর কম প্রেমমুখর এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রেল স্টেশনের টং দোকানদারের সাথে পরীর বাস্তব প্রেম কাহিনী। সিলেটের রেল স্টেশনের হেলাল শাহের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অনেকে হয়তো শুনেছেন অন্ধ হেলাল সাহা, অনেকে তাকে পীর বলে, অনেকে কবিরাজ বলে, অনেকে তান্ত্রিক বলে। এই অন্ধ হেলাল শাহেরই গল্পটা, এরকম একজন ব্যক্তির গল্প যা শুনে রীতিমতো আমিও অবাক হয়ে গেলাম। আমরা শুধু মানুষটাকে দেখি, কিন্তু মানুষটার পিছনে কি ঘটেছে আমরা শুধু স্টোরিটা দেখি, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি আমরা দেখি না। আজ আমরা হেলাল শাহের জীবনের ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ হেলালের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই হেলাল শাহকে, অন্ধ হেলাল শাহকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট রেল স্টেশন ঘেঁষে এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন টঙের দোকানদার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামের পাশের ওই ছোট্ট রেল স্টেশনে আমার বাবা একটা টং দোকান দিয়েছে, এবং তা দিয়ে যে পরিমাণে টাকা উপার্জন করত আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলতো না। অভাব অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। খুব কম বয়সে আমার বরাপুর বিয়ে হয়ে যায়। বরাপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আমার ছোটো ভাই মিলে আব্বার ওই টঙের দোকানে আব্বাকে সাহায্য সহযোগিতা করতাম। কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিস আমি দেখে আসছি, সন্ধ্যার পরে পরে আমার বাবার ওই দোকানটা বন্ধ করে দিত। মাগরিবের আজানের কিছুক্ষণ পরে যখন চারদিকটা অন্ধকারে ঢেকে যেত, ওই মুহূর্তে আমার বাবা দোকান বন্ধ করে দিত। এই নিয়ে মায়ের সাথে প্রচণ্ড রকমের ঝগড়া হতো, অনেক ঝামেলা হতো। মা বারবার বলতো, এখনও কি মানুষ এসব জিন ভূতকে বিশ্বাস করে? এখনও কি মানুষের জিনপুরিকে বিশ্বাস করে? আপনি সেই আদি যুগের কথাকে টেনে এনে এখন পর্যন্ত আপনি দোকানপাট বন্ধ করে রাখেন? এটা কোনো কথা? সন্ধ্যার পরে কত কাস্টমার আসে, সন্ধ্যার পরে কত রেলগাড়ি আসে, ওই রেলগাড়িগুলো স্টেশনে থামে, তাহলে তো আপনার দোকানে বেচা কিনা হতো। আপনি কেন সন্ধ্যার পরেই দোকানটা বন্ধ করে দেন? আমার বাবা বলে, আমাদের ওই রেল স্টেশনটা সন্ধ্যার পরে একটা ভূতের নগরী হয়ে যায়। ওখানে জিনপুরীরা আখড়া বসে। সন্ধ্যার পরে দোকান খোলা রাখলে আমি হয়তো মারাও যেতে পারি। এই ভয়ে আমি সন্ধ্যার পরে দোকান খোলা রাখি না। সবসময় আমার মা আমার বাবাকে বকাঝকা করে। আদৌ কি মানুষ এগুলো বিশ্বাস করে? আমার বাবা তারপরেও এই কথাকে বিশ্বাস করতো। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে বাবার সাথে তখন দোকানদারি করতাম। আমি তখন এরকম করতে করতে প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। সেই সময়তে আমি প্রায় টাগরা জওয়ান, দেখতে শুনতে অনেকটা সুদর্শন, লম্বা এবং সুন্দর চেহারার অধিকারী হই। ওই সময়তে আমার বাবার থেকে আমিই বেশি দোকানদারি করতাম। দিনে মাদানে একবার শুধু বাবা হয়তো দোকানে যাইতো, আর তা না হলে প্রায় বেশিরভাগ সময় দোকানে আমিই চালাইতাম। দোকানের দেখাশোনা, দোকানে মাল ওঠানো, সমস্ত কিছু আমিই করতাম। বাবা যখন দোকানের হাল ছেড়ে দেয় তখন কিন্তু আমি দোকানে প্রচুর মাল উঠাই। আগের তুলনায় অনেক বেশি মালামাল উঠে এবং আমি দোকানটাকে অনেক সুন্দর করে সাজাই। বেচা কিনেও দেখা যায় আব্বার থেকেও আমার দ্বিগুণ হচ্ছে। আব্বা যে পরিমাণের বেচা কিনা করতো তার থেকে আমার বেচা কিনা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু বাবা যে কথাগুলো বলেছে এই কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের রেল স্টেশনটা খুব ভয়ঙ্কর একটা রেল স্টেশন। আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই, শুধু আমাদের দোকানটাই আছে। চারদিকটা খুব গাকা অন্ধকার। ছোট্ট একটা রেলগাড়ি, সব রেলগুলো এখানে থামে না। হয়তো লোকাল যে রেলগাড়িগুলো এগুলো এই জায়গার মধ্যে থামে, এবং অল্প সময়ের জন্য। মাঝে মাঝে রেল ক্রসিং করার জন্য হলেও রেল এই জায়গায় দাঁড়ায়। তো জায়গাটা একটু ভুতুরি নগরীর মতো, একটু ভৌতিক। তারপরেও বাবার কথা মতো আমি সেই সন্ধ্যার পরে দোকান বন্ধ করে দিতাম।
বাবার কথা ছিল মাগরিবের আজানের পরে বড় জোরে আধা ঘন্টা, মাগরিবের আজানের পরে বড় জোরে 30 মিনিটের মধ্যেই দোকান বন্ধ করে ফেলতে হবে এবং বাড়ি আসতে হবে। তা আমি তখন প্রায় অনেকটা বড় হই, তখন নিজের মাথার মধ্যে এই জিনিসটা আসে, সন্ধ্যার পরেই তো একটা দোকানের বেচা কেনা হয়, আশেপাশে গ্রাম আছে, সেই গ্রামের মানুষগুলো সন্ধ্যার পরে রেল স্টেশনে আসে, আমাদের দোকানে বসবে। সন্ধ্যার পরে অনেকেই এখানে আড্ডাবাজি করে, অনেকেই রেল স্টেশনে বসে থাকে, এরা হয়তো 2-1 টাকা খাবে, আমার বেচা কেনা ভালো হবে, আমি সন্ধ্যার পরে দোকান খোলা রাখবো। কিন্তু সন্ধ্যার পরে কোনোভাবেই তো বাবা আমাকে দোকান খোলা রাখতে দিবে না। বাবার সাফ কথা, বাবার একই কথা, সন্ধ্যার পরে কোনোভাবেই দোকান খোলা রাখা যাবে না, যাবে না, যাবেই না। সন্ধ্যার আজান হওয়ার পরপরই আধা ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হবে, এবং এই আধা ঘন্টার মধ্যে যদি আমি দোকান বন্ধ না করে দোকানে থেকে যাই, আমার বাবা দেখা যায় বাড়ি থেকে চলে আসে, আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা এসে জোর করে দোকান বন্ধ করে দেয়। কি একটা অবস্থা! 2-1 টাকা যে সময়তে বেচা কিনা হয় সে সময়তে বাবা দোকান বন্ধ করে দেয়। একটা সময় আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়াটা এরকম, আমাদের এলাকা থেকে মানে আমাদের বাড়ি থেকে ওই দোকানটা মানে আমাদের ওই স্টেশনটা খানিকটা দূর আছে। তা আমি আমার আব্বার একদিন বললাম, আব্বা আমি একটা কাজ করি, দোকান বন্ধ করে আমি রাতের বেলায় দোকানে থাকবো, সন্ধ্যার পরে দোকানটা বন্ধ করে দিব, এবং সন্ধ্যার পরে দোকান বন্ধ করে দিয়ে আমি রাতের বেলায় দোকানেই থাকবো, শুধু শুধু বাড়িতে কেন আসবো? এটা শুনতেই না আমার বাবা খুব রেগে গেল যে না, কোনোভাবেই দোকানে থাকা যাবে না। আমি বাবাকে এও বললাম, দেখো অনেক ছেলেপেলেরা দোকানের পাশে ঘোরাফেরা করে, আমাদের গ্রাম কত দূরে আর দোকানটা কোথায়, যদি রাতের বেলায় তালা ভেঙে দোকানের মালামাল নিয়ে যায় তাহলে তো আমরা নিঃস্ব হয়ে যাব। আমি দোকানে থাকি। আমার আব্বা আর সাফ একই কথা যে না, রাতের বেলায় কোনোভাবেই দোকানে থাকা যাবে না, সন্ধ্যার পরে ঠিক আধা ঘন্টার মধ্যে দোকান তালা মেরে বাড়ি চলে আসতে হবে। যতই বাবাকে বলি, যতই বাবাকে বুঝাই, যাই করি, কিন্তু কোনোভাবেই আমার বাবা আমার কোনো কথা শুনতে রাজি নয়। বাবার একটাই কথা, সন্ধ্যার পরে দোকান খোলা রাখা যাবেই না, সন্ধ্যার পরে দোকান বন্ধ করে দিতে হবে। পারলাম না আমার বাবাকে আমি বুঝাইতে, যতই চেষ্টা করলাম, যতই বুঝাইলাম, কিন্তু কোনোভাবেই আমার বাবা আমার কোনো বুঝ নিল না। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে প্রায় আরও বছর 3 মতো কেটে গেল। 1-1.5 বছর কেটে যাওয়ার পরে ওই সময়তে আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে গেছে। এতটাই অসুস্থ, আব্বা ঠিকমতো হাঁটা চলা করতে পারে না, বাড়ির বাইরে খুব একটা যায় না, সন্ধ্যার পরে ঘরের মধ্যেই থাকে। সেই সময়তে আমি আমার মাকে বললাম, মা এখন তো আব্বার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আব্বা ঘর থেকে খুব একটা বের হয় না, বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকে। আব্বা যদি জিজ্ঞেস করো তোমারে আমি ঘরে আসছি কিনা, তুমি বলবা আমি ঘরে আসছি, আমি 11টা 11:30 পর্যন্ত দোকান খোলা রাখবো। আমার আম্মা বলতেছে 11টা 11:30 পর্যন্ত দোকান খোলা রাখলে তো ভালোই হয়, বেচা কেনাটা একটু বাড়বে, আমাদের আয় ইনকামটা একটু হবে, এটা তো খারাপ না। আমি বললাম এইটা তো খারাপ না, তা আমিও জানি তুমিও জানো, কিন্তু বাবাকে তো বুঝাইতে পারি না। তুমি কি বাবার এটা বলবা? বাবা তো আর ঘর থেকে বের হয়ে আমাকে খোঁজ করবে না, আর বাবার শরীরের যে কন্ডিশন, উনি ঘর থেকে বের হয়ে আর আমাকে খুঁজবেও না। তুমি বইলো তোমাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আমি খেয়ে ঘুমিয়ে পড়ছি। আমার মা বলল আচ্ছা ঠিক আছে। এরপর থেকেই এই প্রথম রাত আমি রাত্র প্রায় 11টা পর্যন্ত দোকান খোলা রাখছি। 11টা পর্যন্ত দোকান খোলা রাখলাম। বিশ্বাস করেন 11টার দিকে একটা রেলগাড়ি আসছে, ওইটা প্রায় 15 মিনিটের মতো আমাদের স্টেশনে দাঁড়াইছে। আমি সারাদিন যা বিক্রি করছি ওই 15 মিনিটে আমি তার 3 ডাবল বিক্রি করছি। মানে খুব ভালো বেচা কিনা। দেখা যায় সারাদিনে যা বিক্রি করতাম ওই রাতের বেলায় এই 3-4 ঘন্টায় তার 3 ডাবল বিক্রি হইতো, অনেক ভালো বিক্রি হইতো। এই জিনিসটা দেখার পর আমি অবাক হয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম আমার বাবা কতটাই না বোকা, এরকম দোকান বন্ধ করে সন্ধ্যার সময় বাড়ি চলে যাইতো, আর আমাদের পরিবারে নুন আনতে পান্তা পুরাতো, আমরা 3 বেলা 3 মুঠো ভরপেট খাবার খেতে পারতাম না, পরিবারে এত অভাব অনটন থাকতো, আর আমার বাবা কিনা সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়। বাবার উপরে খুব রাগ হলো। এরপরেও আমি দোকান চালিয়ে যাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল যে রাতের পর রাত যদি আমি দোকান খোলা রাখি তাহলে ইনকামটা আরও বাড়বে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, আমি যথারীতি দোকান চালাইতেছি। এই করতে করতে রাত্রে প্রায় 11টা ট্রেনের মধ্যে, রাত 11টা ট্রেনে মাঝে মাঝে একটা মহিলা আসতো, একটা সাদা কাপড় পরা একটা মহিলা, সে হিন্দু কি মুসলিম বোঝা যেত না, তার হাতে পান বিড়ি সিগারেট থাকতো, পান বিড়ি সিগারেট সে বিক্রি করতো। ট্রেনটা যখন দাঁড়াতো ওই লোকাল ট্রেন থেকে মহিলাটা নামতো, নেমে প্রথম দিন আমার দোকানে আসছে। তার বেশভূষা খুব অদ্ভুত রকমের, কোনো স্বাভাবিক সাধারণ মানুষের মতো তার পোশাক আশাক ছিল না, দেখতে মনে হয় কিছুটা পাগল,
কিন্তু বেচা কিনা ভালোই বুঝে। তার ট্রের মধ্যে সিগারেট ছিল, বিড়ি ছিল, পান ছিল, আরও ধরনের জিনিসপত্র এগুলো সে বিক্রি করে। আমার দোকানে কেন আসে এটা ঠিক আমি জানি না। কোনো কিছু খাওয়া দাওয়াও করে না, কোনো কিছু কিনেও না, শুধু আমার দোকানে এসে আমার জিজ্ঞেস করে, বাজান ভালো আছো? আমি বলি হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। এই কথা বললে হয়তো 5-6 মিনিট আমার দোকানের সামনে দাঁড়াই থাকে। এরপরে যখন আবার রেলগাড়ি ছেড়ে দেয় উনি দৌড়ে আবার রেলে উঠে যায়। ওনাকে আমি মাঝে মাঝেই দেখতাম আমার দোকানে আসতো। তো মনের ভিতর কখনো এই প্রশ্নটা জাগে নাই যে মানুষটা আমার দোকানে কেন আসে, সে আমার দোকানে কি চায়। যদি কোনো কিছু কেনাকাটা করতো ভাবতাম হয়তো কোনো কিছু কিনতে আসে, কিন্তু কিছুই তো কিনে না। রেল স্টেশন আমার দোকানটাতে কেন আসে এবং কেনই বা খানিক বাদে আমার দোকান থেকে চলেও যায়। আবার প্রতিদিনে প্রায় প্রতিদিন 1-2 দিন হয়তো মিস হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় উনি আসতো। এসে আমাকে একটাই কথা জিজ্ঞেস করতো, তুমি ভালো আছো, তুমি খেয়েছো, বাজান ভালো আছো, এরকম করে কথা বলতো। তো দীর্ঘদিন মহিলাটা আমার দোকানে আসতে আসতে একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কিছু মনে করবেন না কাকি, একটা কথা জিজ্ঞেস করব? বলে হ্যাঁ বাজান বলো। আমি বললাম আপনি কি ট্রেনের ভিতরে পান বিড়ি সিগারেট বিক্রি করেন? বলো হ, আমি ট্রেনে পান বিড়ি সিগারেট বিক্রি করি। তাই আমি বললাম প্রতিদিন ট্রেন থামলে আপনি আমার দোকানে আসেন, আপনি কোনো কিছু খান না, নেন আজকে আমার তরফ থেকে আপনার একটা জুস দিলাম। দেওয়ার পরে উনি নেয় না। আমি বললাম নেন না কাকি, আমার তরফ থেকে আপনাকে দিলাম, এটার বিল আপনার দেওয়া লাগবে না, টাকা দিতে হবে না, এমনিই দিছি। মহিলা তখন এটা হাতে নিয়ে একটা হাসি দিল। হাসি দিয়া বলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জুসটা খাইলে তা খেয়ে ফেলি। ওইখানেই বসে উনি গট করে জুসটা পুরোটা খেয়ে ফেললো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। রাত 11টা, তো রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নাই, একটু জনবিচ্ছিন্ন বললেই চলে। রেলগাড়ি থেকে হয়তো 1-2জন মানুষ নামে আর বাকিরা রেলেই বসে থাকে। ওই সময়তে শীতের সময় ছিল, তো শীত থাকার কারণে দেখা যায় রেলগাড়িতে যারা বসে তারা কম্বল মুড়ে দিয়ে, চাদর মুড়ে দিয়ে একদম চিপায় গিয়ে বসে। ওই আরাম নষ্ট হয়ে যাবে বলে তারা কোনো স্টেশনে নামতে চায় না, বসেই থাকে। তো কুয়াশা চারদিকে, ঘন কালো অন্ধকার, এরকম 1-2জন প্যাসেঞ্জার নামতো, কিন্তু এই বুড়িটা প্রতিদিনই নামতো, আমার সাথে কথা বলতো, গল্পগুজব করতো, আবার দিব্যির রেলে উঠে চলে যেত। এমন করে 1 দিন 2 দিন 3 দিন হতো। তো ওনার সাথে আমার একটা সময় খুব ভালো একটা সম্পর্ক হয়। কতটা মধুর সম্পর্ক হয় আপনাকে বলি। দুপুরে আমি যে খাবার আনতাম, বাড়িতে যাইতাম, মাঝে মাঝে রাতের খাবারটা নিয়ে আসতাম। যেতে 11টা-12টা বাজে যেত, তো আমি রাতের খাবারটা নিয়েই আসতাম। ওই বরাবরও তো মা বাবারে জানাই দিত যে এই হেলাল তো আসছে, হেলাল ঘুমিয়ে গেছে, হেলাল ঘরে আসছে, হেলাল ঘুমিয়ে গেছে। এইটা আমার মা আমার আব্বাকে বলে দিত। আর আব্বা তখন নিশ্চিন্তে নীরবে আব্বা তখন ঘুমিয়ে যেত। তো আমি ওই যে রাতের খাবারটা আনতাম না, আমি একটুখানি খাবার ওনার জন্য রেখে দিতাম, ওই বুড়িটার জন্য, যে বুড়িটা তো আসলে আমার খাবার থেকে একটুখানি খাবার ওনাকে দিব। তো এই জন্য আমি খাবার রেখে দিতাম। উনি আসলে রেলগাড়ি থামলে আমি সাথে সাথে প্লেটে দিতাম যে নেন কাকি, খান, তাড়াতাড়ি খায় নেন। তো উনিও গপ গপ করে খেয়ে ফেলতো। কই তার বাড়ি, কই তার ঠিকানা, কোত্থেকে সে আসছে, এর কোনো কিছুই কিন্তু আমি জানতাম না, এর কোনো ঠিকানাও আমি জানতাম না। শুধু আমার এখানে আসতো, আমার সাথে সুন্দর করে কথা বলতো, আমি 1 প্লেট ভাত দিতাম, খাইয়া চলে যেত। এই করতে করতে নভেম্বর মাস ছিল। নভেম্বর মাসের মনে আছে আমার 17 তারিখ। খুব ঠান্ডা, বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা, মানে হাত মিললে হাত দেখা যায় না এমন কুয়াশা। এমন কুয়াশার মধ্যে এই বুড়িটা আসছে আমার দোকানে, একেবারে কাঁপতে আসছে। আসার পর আমি বললাম কি ব্যাপার কাকি, এত ঠান্ডার মধ্যে বের হলেন কেন, রেলের মধ্যে বসে থাকতেন? বলে বাজান তোমার একটু দেখতে আসছি। আমি বললাম ভাত দিব কয়টা, ভাত তো রেখে দিছি আপনার জন্য, খাবেন? না রে বাজান খাবো না। এই খাবেন না কেন, খান না, আপনার জন্যই তো রেখে দিছে ভাত। বলে না রে বাজান, এমনিতে খুব ঠান্ডা, গলাটলা ঠান্ডা হয়ে আছে, এই ভাতটুকুন খাইলে আর হাঁটতে পারবো না। তুই ভালো আছিস? আমি বললাম জি ভালো আছি, আপনি বসেন। বলে না বসবো না, আমি একটু ওই পারে যাব, মানে রেল স্টেশনের ওই পারে যাবে। তো রেল স্টেশনের ওই পারে মানুষ কেন যায়, ওখানে একটু প্রস্রাব করার ব্যবস্থা আছে, মানে আগের অনেক পুরনো দিনের একটা আপনার টয়লেট আছে, ওইখানে মানুষ ব্যবহার করে। সবাই যায় না, হয়তো 1-2জন যায়, বাট আমারও ওখানে ওরকম কোনো টয়লেট নাই। আমি ওই বিলের ধারে বা ফসলি জমির মধ্যে ওইখানে যাইতাম আর কি আর করে, ওইখানে তো নাই। আর ওই পারে আসতে হয়তো মাঝে মাঝে যাইতাম, নাইলে ওই পিছনে সারাই দিতাম। তো এরপরে উনি বললো যে আমি একটু ওই পারে যাবো। তাই আমি বললাম ঠিক আছে, তাই তাড়াতাড়ি যান, রেল তো ছেড়ে দিবে। তো উনি তখন ওই পারে গেছে, ওই পার থেকে এই পারে আসছে, আবার এই পারে চলে আসছে কি আসে না আমি ক্লিয়ার দেখি নাই। রেলগাড়িটা তখন ছেড়ে দিছে। তো রেলগাড়িটা ছেড়ে দেওয়ার পরে রেল স্টেশনে কিন্তু কোনো মানুষ নাই।
চারদিকটা অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই ট্রেনটা চলে গেলেই কিন্তু আমি দোকানটা বন্ধ করে দিব। তো ট্রেনটা তখন চলে গেল, চলে যাওয়ার পরে আমি দোকানটা আস্তে আস্তে করে বন্ধ করতেছি, দোকানের শাটার ফেলতেছি, লাইটগুলো বন্ধ করতেছি, মালামাল কিছু বাইরে আছে বাইরে নিতেছি। এমন সময় কুকুরগুলো প্রচণ্ড রকমের ঘেউ 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 করে ডাকতে শুরু করলো। ওই রেলটা যে চলে গেল রেলের ওই সামনে থেকে ভয়ঙ্করভাবে যখন কুকুরগুলো ঘেউ 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 করে ডাকতে শুরু করলো, আমি একটু ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, আশেপাশেও তেমন কোনো মানুষ নাই, এটাই তো শেষ ট্রেন, এরপরে তো আর ট্রেন আসলে আমাদের স্টেশনে আর ধরবে না, আমাদের স্টেশন থেকে চলে যাবে, এই স্টেশনে দাঁড়াবে না, এটাই শেষ ট্রেন, এরপরই এলাকা পুরো অন্ধকার হয়ে যায়। এই কুকুরগুলো এখানে এরকম ডাকতেছে কেন? খুব ভয়ঙ্করভাবে ডাকতেছে, এতটাই ভয়ঙ্করভাবে ডাকতেছে রীতিমতো আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। ঘেউ 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 করে কুকুরগুলো ডাকতেছে। আমার কাছে মনে হলো কুকুরগুলো ওখানে কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছে, মানে যেটা আমার কাছে মনে হলো যে কিছু দেখতে পাচ্ছে, এবং দেখে তখন কুকুরগুলো এরকম এরকম ঘেউ ঘেউ করতেছে, কিছু একটা দেখতেছে। তা আমি তখন করলাম কি, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, ভয়ও লাগছে, দোকানটা বন্ধ করে দিছি, তাড়াতাড়ি শাটার ফেলে তালা মেরে দিছি, হেঁটে চলে যাব। ওই সময় হঠাৎ করে মনে হলো, আরে কুকুরগুলো কেন ঘেউ ঘেউ করতেছে, এগুলো কি সত্যি ওখানে কোনো কিছু দেখে? আমি তখন দূর থেকে আমার টর্চ লাইটটা টিপ মারলাম, টর্চ লাইটটা ওইদিকে মারলাম, মারার পরে দেখলাম মনে হয় সাদা কোনো একটা পোটলা পড়ে আছে ওইখানে, মনে হলো সাদা কোনো একটা পোটলা, মানে কুয়াশা তো অতটা দেখা যায় না ক্লিয়ার, মনে হলো কিছু একটা পড়ে আছে। আমার লাইটটার কিন্তু খুব পাওয়ার ছিল, মানে খুব পাওয়ারি একটা লাইট ছিল, আমার বড় মামা বিদেশ থেকে আনছিল, এনে আমাকে দিছিল। তে দেখলাম যে আপনার কি একটা জিনিস মনে হয় পড়ে আছে। তে আমি আস্তে 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 করে ওই দিকে গেলাম যে কী পড়ে আছে, ভাবলাম হয়তো রেলগাড়ি থেকে কেউ কোনো কিছু ফেলে দিচ্ছে। এবং ওখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম, রে ভাই, যেই কাকিরে আমি খাওয়াইতাম আজকে বছরের পর বছর, যে কাকির সাথে সম্পর্ক, ওই কাকির নিথর দেহটা ওখানে পড়ে আছে। রেলে কেটে ফেলছে, উনি দুই টুকরা হয়ে গেছে, রেল লাইনের এক পারে ওনার এক টুকরো, অন্য পারে এক টুকরো পড়ে আছে। তখন পর্যন্ত মনে হয় মানুষটা জীবিত, মুখটা এরকম করে লড়াইতে আছে, আমারে বলতেছে একটু পানি দে, একটু পানি দে। আমি তখন একটা মানুষ রেলে কাটার পরে এতক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে, রেল তো অনেক আগেই চলে গেছে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না ভাই। আমি তখন দৌড় দিলাম পিছনের দিকে, দৌড় দিয়া কোনো রকমে ওখানে আমাদের একটা টিউবওয়েল ছিল, মানে সরকারি একটা টিউবওয়েল চাইবা তখন আমি আমার ওই যে বাইরে একটা গ্লাস ছিল ওটাতে পানি নিছি, দোকান কিন্তু খুলি নাই, পানিটা নিয়ে দৌড়ে ওনার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে উনি এখন আমার ওনার তো অর্ধেক কেটে গেছে, হাতটা তখন আমার উপরের দিকে উঠাচ্ছে, একদম হাতটা ধরছে, ধরার পর আমার কাছে একটা মৃদু হাসি দিয়ে, একটা মুচকি হাসি দিছে, হাসি দিয়ে আমারে বলে, আমার মেয়েটা দাঁড়িয়ে আছে, আমার মেয়েটা কান্না করতেছে, ওরে কান্না করতে মানা কর। আমি তখন ডাইনে বামে কাউকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, কি বলেন আপনি, আপনার মেয়ে কান্না করতেছে? আমি তো ডাইনে বামে কাউকে দেখতে পাচ্ছি না, এই ডাইনে বামে তো কেউই নাই। তখন হাসি দিল, হাসি দিয়ে বলে, আমার মেয়েটারে কান্না করতে মানা কর। তা আমি ওনারে এই সময়তে আমি ছাড়া তো আর কেউ নাই, আশেপাশে কোনো মানুষও নাই, চিৎকার করলেই যে কেউ দৌড়িয়ে আসবে এমনও কোনো অবস্থা নাই। ওনার দুই টুকরো হয়ে গেছে, যদি পা কাটা যাইতো, হাত কাটা যাইতো, আমি না হয় কোলে করে দৌড়িয়ে কোনো একটা ব্যবস্থা করতাম। এখন একটা মানুষ দুই টুকরো হয়ে গেছে, তারে আমি কি করব? আমার কোলের উপরেই ওই বৃদ্ধ মহিলাটা তখন তার নয়নজোড়া বন্ধ করে দেয়। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে উনি আর বেঁচে নেই। ওনার শরীরে দুইটা টুকরা, আমি আস্তে আস্তে করে প্রথম টুকরাটা উঠাইলাম পারে, এবং দ্বিতীয় টুকরাটাও পারে উঠাইলাম। আমার পুরো শরীরে তখন রক্তে ভরে গেছে, রক্তে ভিজে গেছে আমার জামাটা, আমার লুঙ্গিটা, চারদিকে খাখা অন্ধকার, ঘন কুয়াশা, হাত মিললে হাত দেখা যায় না, কি করবে এই অন্ধকারের মাঝে? ওনার নিথুরি দেহ নিয়ে তো আমি একা একা যেতেও পারবো না, ভিতরে ভয়ও লাগতেছে, আমি করবোটা কি? আল্লাহকে ডাকতেছি, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, কিছু একটা করো। আশেপাশে শব্দ করতেছি, কেউ কি আছেন, কেউ কি আছেন, জোরে জোরে শব্দ করতেছি, কিন্তু তারপরেও আশেপাশ থেকে আমি কোনো মানুষের শব্দ শুনতে পাচ্ছি না, কেউই নাই, একদম নিশ্চুপ নীরব একটা জায়গা। আমি চিন্তা করলাম, এখানে দাঁড়িয়ে থাকলে তো আমি ভয়েই মরে যাব। সেই সময়টাতে আমি ওই বুড়ো মহিলাটাকে
রেল লাইনের পাশে রেখেই আমি তখন দৌড়াতে শুরু করলাম আমার গ্রামের দিকে। টর্চ লাইট হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেলাম, গিয়ে একটা বাড়ি পেলাম, সেই বাড়ির তাদেরকে উঠাইলাম, বললাম এমন এমন ঘটনা। তারাও তখন আসতে রাজি হয় না, কারণ রাতের বেলায় রেল স্টেশনে কেউ যায় না, কারণ রেল স্টেশনে অনেক ধরনের ঘটনা ঘটে। রেল স্টেশন তো খারাপ ভালো কোনো জায়গা না। বাংলাদেশের যত খারাপ কাজগুলো হয় সবই রেল স্টেশনে হয়, এই জন্য কেউ আর যাবে না। সবাইরে বললাম আসেন না আমার সাথে আসেন, কেউই আমার সাথে আসতে রাজি হয় না। পরে একটা লোক ওই বাড়িতে মনে হয় কাজ করে, কাজের লোক, বাড়ি সম্ভবত মৌলভীবাজারের দিকে হবে। এই লোকটা তখন বলল বাজান চলো আমি যাব তোমার সাথে। এই লোকটারে নিয়ে আমি তখন টর্চ লাইট নিয়ে দৌড়ে আবারও রেল স্টেশনে আসছি। আসার পরে দেখলাম যেটা আমি দেখেছি ভাই, আমার নিজের চোখ সাক্ষী, অনেক সুন্দর একটা সাদা কাপড় ওনার উপরে দেওয়া, অনেক সুন্দর একটা সাদা কাপড় ওনার উপরে দেওয়া। মনে হলো কেউ একজন ওনাকে উত্তর দিকে মাথাটা উত্তর দিকে নিয়ে খুব সুন্দর করে শোয়াইয়ে দিছে এবং ওনার উপরে সাদা কাপড়টা দিয়ে দিছে। যে রাতের বেলায় আমি চিৎকার করেও কোনো মানুষকে পাইনি, চারপাশ ছিল খাটা অন্ধকারে, কোনো মানুষ নাই, নিশ্চুপ নীরব একটা এরিয়া। সে জায়গার মধ্যে এই মহিলার উপরে এই সাদা কাপড় কে দিল? এই প্রশ্ন তখন আমাকে আর প্রশ্নবিদ্ধ করে নাই। আমি মহিলার উপরের সাইডটা নিলাম এবং আমার সাথে থাকে ওই লোকটা মহিলার পিছনের সাইডটা ধরলো। দুইজনে দুই সাইড ধইরা কোনো রকম মহিলারে কোলে কইরা আমরা এখান থেকে আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। ওই লোকটা আমারে বলল কই নিয়ে যাবা? আমি বললাম আপাতত আমাদের বাড়িতেই চলেন, এরপরে মানুষ ডাইকা এরপর আমি মহিলাটারে নিয়ে আমার বাড়িতে আসছি। বাড়িতে এসে ভয় পাইতেছি আমার আব্বার যদি ডাক দিই, আব্বা যদি উইঠা দেখে এই অবস্থা, তাহলে তো আব্বা আমাকে আস্ত রাখবে না। আমি বাড়ির মধ্যে ঢুকে আবার এই মহিলার লাশ নিয়েই আমাদের ঈদগাহর মধ্যে চলে গেলাম। ঈদগায় গিয়ে ইমাম সাহেবরে ডাকলাম। ইমাম সাহেব তখন উঠলো। আমি বললাম এই ঘটনা, মহিলাকে কাটা অবস্থায় পাইছি, এই ঘটনা। ইমাম সাহেব বলে এই মহিলা কে, তার ঠিকানা কি? আমি বললাম কই তার ঠিকানা তা তো আমি কিছু জানি না, তবে মহিলাকে আমি এখানে পাইছি, আমি কোলে করে নিয়ে আসছি। ইমাম সাহেব তখন আমারে বলল হেলাল, তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? তোমার পুরো শরীরে রক্ত, এই মহিলা যে রেলে কাটা পড়ে মরছে তার কি নিশ্চয়তা আছে? এমনও তো হতে পারে মহিলাকে তুমিই মেরে ফেলেছ। আর এই মহিলার আত্মীয় স্বজন কোথায় তা কীভাবে জানবো? না জেনে না শুনেই একটা মহিলাকে এইভাবে দাফন করা যায় না, এটা আইনি ঝামেলা হতে পারে। আমি তখন ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব, এই মহিলা মাঝে মাঝে আমার দোকানে আসতো, আমার দোকানে এসে আমার সাথে সুন্দর করে কথা বলতো, তার কোনো ঠিকানা আমি জানি না। আমি তার ঠিকানা কই পাবো বলেন? উনি রেলগাড়ির নিচে কাটা পড়ে মারা গেছে, এখন ওনার লাশটাকে একটু দাফনের ব্যবস্থা করেন। ইমাম সাহেব তখন আমাকে বলল আমার দ্বারাই তো এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না, এটা করতে হলে আইনের পদক্ষেপ লাগবে, তোমাকে থানায় জানাইতে হবে। আমি বললাম তাহলে কি আমি থানাতে জানাবো? ইমাম সাহেব আমাকে বলল আরে বোকা, তোমার পুরো শরীরে রক্ত, এই মহিলা রেলে কাটা পড়ে মরছে তাকেও দেখেও নাই। তুমি যদি আইনকে এখন ডাকো, এই পুলিশ তোমাকে বারবার থানায় নিবে, আনবে, বুড়ির আত্মীয় স্বজন খুঁজবে, তুমি আরও বেশি বিপদে পড়বা। আমি তখন বললাম ইমাম সাহেব তাহলে একটা কাজ করেন না, এই মহিলাটাকে আপনি কবরস্থানে দাফন করে দেন, কেউ দেখলো না জানলো না, এখানেই দাফন হয়ে গেল। ইমাম সাহেব আমাকে বলে না, এভাবেই হুটহাট করে ওনাকে আমরা কবরস্থ করতে পারবো না, এতে হিতে বিপরীত হতে পারে, আরও বড় ধরনের বিপদের সম্মুখীন আমরা হতে পারি। এর থেকেও বরং লাশটা যেখান থেকে এনেছো তুমি সেখানেই ফেলে দিয়ে আসো। রেল লাইনে সরকারি লোকের আইসা যখন লাশটাকে দেখবে তারা তখন এটার একটা ব্যবস্থা করবে। আমি বললাম ইমাম সাহেব আপনি কেমন কথা বললেন, এই লাশটাকে আমি ওইখানে রেখে আসবো? উনি একটু উচ্চ সুরে একটু ধমক দিয়ে আমাকে বলল হেলাল, তুমি এই লাশটাকে এখান থেকে নিয়ে যাও, এই লাশের বিষয়ে আমার আর একটা কথাও জিজ্ঞেস করবা না। মৌলভীবাজারের ওই লোকটা তখন বললাম কাকা, লাশটার কি আবার একটু রেল স্টেশনে নিয়ে যেতে পারবেন? উনি বলে পারবো বাজান, তোমার সাথে আমি যাব, সমস্যা নাই। আবারও সেই লাশের একটা খণ্ড আমি নিলাম, আরেকটা খণ্ড ওই লোকটা নিল, এবং দুজনেই আবার আমার দোকানের সামনে লাশটা নিয়ে আসলাম। তখন তার শরীরে রক্তগুলো প্রায় সব পড়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে। আমি বললাম হাইরে মানুষ, আমি এই লাশটাকে আবারও রেল স্টেশনের ওইখানে রেখে যাব, এটা কেমন কথা বলেন তো? ওই লোকটা তখন আমারে বলে একটা কাজ করি না, আমরা দুজনে মিলে ওনাকে দাফন করে ফেলি, যদি আইনি কোনো ঝামেলা হলো তাহলে আবার লাশ উঠাবে। আমি বললাম তা তো জানি না, তবে এটাকে দাফন করে ফেললে মনে হয় ভালো হয়। উনি বলে তাহলে তুমি দোকান খোলো, তোমার দোকানে কোনো কিছু আছে? আমি বললাম হ্যাঁ,
আমার দোকানে একটা বটি একটা দাও আছে, তো এটা দিয়ে বাঁশ কাটা যাবে। তো লোকটা বলতেছে বাঁশ কোথায় পাবো, বাঁশের তো দরকার নেই, কোনো কাঠ আছে? আমি বললাম হ্যাঁ, আমি দোকানের কাজ করাবো বলে কিছু কাঠ আইনে রাখছিলাম। বলে কাঠগুলোকে বের করো। কাঠগুলোকে বের করলাম, বের করার পরে এই দাওটাকে বের করলাম। পরে আমার দোকানের পিছনে বলতে দোকানের মানে আপনার উত্তর পাশে আর পূর্ব পাশে মিলে একটা জায়গা তখন দুজনে নির্ধারণ করলাম। গভীর রাত, শীতে হাড় কাঁপা শীত, মনে হয় যেন শরীর থেকে মাংসগুলো খুলে পড়ে যাচ্ছে ঠান্ডায়। এমন এক অবস্থার ভিতরে কোদাল হাতে নিয়ে উনি তখন মাটি কাটতে শুরু করে। উনিও মাটি কাটে, একটাই কোদাল, উনিও কাটে আমিও কাটি, উনিও কাটে আমিও কাটি। এর মাঝে আবার রেলও যাচ্ছে, মাঝে মাঝে রেলগাড়ি যাচ্ছে আসছে, যদিও ওই রেল আর আমাদের স্টেশন ধরে না। দুজনে মিলিয়ে তখন কোপাতে শুরু করি। ভাগ্যিস আমার দোকানে একটা কোদাল ছিল, মাঝে মাঝে বৃষ্টি হতো, পানি জমে যেত দোকানের সামনে, যার জন্য আমি কোদালটা রেখেছি ওই পানি নিষ্কাশন করার জন্য। তো এই কোদালটা ওরাতে কাজে লেগে গেল। দুজনে প্রায় অনেকক্ষণ ধরে কোপানোর পরে কবরটা সম্পূর্ণ করলাম। করে কোনো রকমে মহিলাকে ওই সাদা কাপড়টা পেঁচিয়ে ওখানে মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে উপরে আমি তখন ওই যে কাঠগুলো ছিল ওই কাঠগুলো দিয়ে মাটি দিয়ে দিছে, কোনো কলা পাতা পাইনি। যখন মাটি দিয়ে দিলাম তার খানিকটা পরেই ফজরের আজান দিল, এবং আজান দেওয়ার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু হলো। একে তো ধরেন শীতকাল, হাড় কাঁপা শীত, তার উপরে আবার বৃষ্টি। দুজনে কোনো রকমে আইসা আমার দোকানের ভিতরে মানে দোকানের পাশে দাঁড়াইলাম, দোকানে ঢুকলাম। ঢুকে লোকটারে বললাম, কাকা আপনি তো অনেক উপকার করছেন, নেন দোকান থেকে একটু ঠান্ডা খান। উনি বলে, না রে বাবা, তোমার মতো ভালো মানুষ জীবনে আর দেখি নাই, তুমি অনেক ভালো মনের একটা মানুষ। যাই হোক, তুমি দাফন করছো, অত্যাধিক ভালো হয়েছে, তো ঠিক আছে চলো যাই। আমি বললাম, আপনি তো আমি এলাকাতে আগে কখনো দেখি নাই, আপনি ওই বাড়িতে কি নতুন কাজে আসছেন? বলে হ, আমি তাদের বাড়িতে একজন নতুন কামলা, নতুন কাজ করার জন্য আসছি। দুজনে মিলে হাইটা হাইটা তখন করলাম কি, ওই বাড়ির মধ্যে লোকটারে দিয়া আমি তখন আমার বাড়িতে চলে গেলাম। জামা কাপড় পাল্টাইয়া গোসল করলাম, এবং গোসল টোসল করে ফ্রেশ হইলাম। মা তো খুব বকাঝকা করতেছে, সারা রাত কোথায় ছিলি, বাড়িতে আসলি না কেন? মায়ের বকাঝকা শুনতেছি, আর মারে বলতেছি বন্ধুদের সাথে আড্ডা দিছিলাম, এক গ্রামে গেছিলাম, সেই গ্রামে বন্ধুবান্ধব মিলে আড্ডা দিছি, তাই আসতে পারি নাই। মা তো আমাকে খুব ঝাড়তেছে যে তোর বাবা যদি জানতো তুই সারা রাত দোকানে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস, তোর বাবা তো তোরা আস্ত রাখতো না। আমি আর তোর বাবারে মিথ্যা বলতে পারবো না, এবার একটা বিয়ে করে দিয়ে তোর ঘরে উঠাই দিব। এই কথা আমার মা আমারে বলতেছে। যাই হোক, আমি আর দিনের বেলায় দোকান খুলি নাই। বিকেলে আসরের নামাজের পরে আমি তখন আস্তে আস্তে দোকানের দিকে আসছি। আসার পরে কবরটার উপরে কিন্তু আমি অনেক ঝোপ ঝাঁটা দিয়ে রাখছিলাম, আপনার এটা ওইটা দিয়ে রাখছি যাতে এটা একটা কবর, এটা বোঝা না যায়। তা বোঝা গেলে তো অনেকে জিজ্ঞেস করবে কে মারা গেল, এখানে কেন কবর দিলাম, এরকম তো হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে। এই জন্য আমি কি করলাম, এটার উপরে ঝোপ সাটা দিয়ে রাখলাম যাতে কেউ বুঝতে না পারে। তাই মহিলাকে দাফন করে ফেললাম, এবং সন্ধ্যার সময় আসলাম, আইসা একটা পাক দিয়া দোকান খুলি নাই, আবারও বাড়িতে চলে গেছি। যে ঘুমাইলাম, আবারও ঘুমাইছি, সারাদিন ঘুমাইছি, সারা রাত ঘুমাইছি। পরের দিন সকালবেলা ফজরের নামাজ কালাম ফইরা 9টার দিকে, সকাল 9টার দিকে পরে দোকানের দিকে যাব। যাওয়ার সময় ওই যে বাড়ি থেকে একটা লোক, মৌলভী বাজার বাড়ি, উনি এখানে কাজে আসছে, উনি যে আমাকে সাহায্য করছিল গতকালকে রাতে, এই লোকটার কথা তখন আমার মনে হলো যে লোকটা তো অনেক ভালো, ওনাকে একটু দেখি, একটু কথা বলে যায়, ওনার শরীরটা ঠিক আছে কিনা। সারা রাত তো উনি আমার সাথে কাজ করছে। ওই বাড়ির মধ্যে তখন ঢুকলাম, ঢুইকা ওই বাড়ির মালিকরে ডাক দিলাম, ডাক দিয়া বললাম, আপনি তো এত করে বললাম আমার সাথে যাইতে, আপনি তো গেলেন না, আপনাদের কাজের লোকটা কই? তখন উনি বলতেছে, আমাদের কাজের লোক? আমি বললাম, আপনাদের এই ঘরে যে একটা কাজের লোক থাকতো মৌলভী বাজারের, ওই লোকটা কই, চলে গেছে নাকি? পরে বলে, কি বলো তুমি, আমি তো কোনো বদলা আনি নাই, মানে ওই কাজের লোকদেরকে ওই সময় আমরা বদলা বলতাম, আমি তো কোনো বদলা আনি নাই। আমি বললাম, আরে আপনি কি বলেন, লম্বা করে ফর্সা করে একটা লোক এই রুম থেকে বেরোলো, আপনিই তো দেখলেন। উনি বলে, আসলেই তোমার মাথা খারাপ হয়ে গেছে, এক রাতে আসো লাশ নিয়া, আবার আসো এই নিয়া ওই নিয়া, কি বলো মেয়া এগুলো, তুমি পাগল হয়ে গেছো? আমার বাড়িতে তো কোনো লোক নাই, আমার বাড়িতে লোক আসবে কোত্থেকে, আমি তো কোনো বদলা রাখি নাই। আমার শরীরটা তখন একটা কাঁপ দিল, কিরে খোদা, এইটা কি? যেই লোক আমার সাথে হাইটা হাইটা কবরস্থান পর্যন্ত গেল, আমার সাথে হাইটা হাইটা ওই বাড়িতে গেল, ওই থেকে লাশ আবার নিয়ে আসলাম, এরপরে দাফন করলাম, এত কিছু করলাম, ইমাম সাহেবের সাথে পর্যন্ত কথা হইল, আর এখন বলতেছে এই লোক নাকি আমার সাথে ছিলই না, ওনার বাড়িতে নাকি কোনো বদলা লোক নাই। তাহলে আমি এটা কি দেখলাম? তাহলে আমার সাথে এটা কে ছিল? এর প্রশ্নের কোনো
সঠিক উত্তর বা সঠিক জবাব আমার নিজের কাছেও নাই। গলা তখন শুকিয়ে গেল। দোকানের দিকে না গিয়া এবার মসজিদে হাঁটতে শুরু করলাম। ইমাম সাহেবের দ্বারস্থ হইলাম। হওয়ার পরে ইমাম সাহেব আমারে বলে, কী ব্যাপার হেলাল, কেন আসছো আবার? ওই লাশটার কি হলো শেষ পর্যন্ত? আমি বললাম, থানা থেকে পুলিশ না পুলিশকে দিয়ে দিছি। বলে, এটা ভালো কাজ করছো। তাই আমি বললাম যে, ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করব? বলে, হ্যাঁ বলো না। আমি বললাম, আমি যখন বুড়ির লাশটা নিয়ে ঈদগাতে আসছিলাম, আপনি ঘুম থেকে জাগাইছিলাম, আমার সাথে কি আপনি কাউকে দেখছেন? উনি বলে, তোমার সাথে তো একটা লোক ছিল, ওই লোকটাও তো লাশের অর্ধেক নিয়ে আসছিল। আমি বললাম, আপনি দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। আমি বললাম, আপনি কি তাকে দেখে তাকে মানুষ মনে হয়েছে না অন্য কিছু? ইমাম সাহেব বলে, উনি একজন মানুষ, তোমার সাথে দাঁড়িয়েছিল, তাই তো দেখলাম, কেন কি হয়েছে? তো আমি আবার আমাদের ইমাম সাহেবকে বিশ্বাস করি না, উনি একটু অন্যরকম মানুষ আর কি। ভাবলাম ওনার কাছে বলাটা ঠিক হবে না, ওনাকে বললে হয়তো আবার এই জিনিসটা অন্যদিকে চলে যেতে পারে। যার জন্য ওনারা আর কোনো কিছু না বলে আমি আবারও দোকানে গেলাম, দোকান খুললাম। সারাটা দিন দোকান করতেছি, মনটার ভিতরে আনচান করতেছে, এটা কি হইলো আমার সাথে? এই লোকটা আমার সাথে সারা রাত কাজ করলো, আর এরপরে বলে উনি নাকি ছিলই না। মানিটা কি? কোনো কিছুই বুঝতে পারলাম না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে প্রায় 15 থেকে 20 দিনের মতো কেটে গেছে। এই মহিলার লাশ আমি দাফন করে ফেলেছি। এই লাশ নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এই লাশ কোত্থেকে আসছে, কি তার পরিচয়, এটা জানার জন্যও কোনো মানুষ আর আমার কাছে আসে নাই। কেউ আর আমাকে কোনো কিছু জিজ্ঞেসও করে নাই। নিজের মতো করে মহিলার লাশ আমি দাফন করে ফেলি এবং মাঝে মাঝে কবরের দিকে তাকাই। এই করতে করতে ভাই 15-20 দিন পরে একদিন হঠাৎ করে এক মেয়ে, আপনার যার বয়স আনুমানিক প্রায় আপনার 17-18 বা 20-এর মতো হবে, দেখতে শুনতে অনেকটা সুন্দর, লম্বা, বোরকা পরিহিত অবস্থায় আমার দোকানে আসছে। তখন আপনার প্রায় দিনের 2টা থেকে 2:30টার মতো বাজে। আমি দুপুরের খাবার শেষ করছি। দুপুরের খাবারটা শেষ হওয়ার পরেই এই মেয়েটা আমার দোকানে আসছে। আইসা প্রথমে বোরকা পরা অবস্থা আমার দোকানের সামনে বসে আছে। তো বসে আছে, তারে দেখে আমি কোনো কিছু ভাবলাম না, হয়তো ভাবলাম যে কোনো মানে আপনার যাত্রী মনে হয় কোথাও যাবে, রেলের জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখলাম যে মেয়েটা নাই, একটু পরেই দেখলাম যে নাই। তো যখন দেখলাম নাই, আমি ভাবলাম মনে হয় চলে গেছে। তো খাবার দাবার আমি খেয়ে যখন মানে প্লেটের পানি বাইরে ফেলতে গেলাম, তখনই হঠাৎ করে তাকিয়ে দেখি কি, ওই বুড়িকে আমি যেখানে কবর দিয়েছি ওই কবরের পাশে গিয়ে মেয়েটা বসে আছে। তো এটা তো আসলে কবরের মতো লাগে না। আমি উপরে অনেক ঝোপ ঝাঁটা এটা সেটা দিয়ে আমি ঢাইকে দিয়ে রাখছি, এটা যে একটা কবর, এটা আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। ওইখানে গিয়ে যখন এই মেয়ে বসে আছে, আমার ভিতরে ভাই তখন ভয় ঢুকে গেল। কী ব্যাপার, এই মেয়ে এখানে বসে আছে কেন? এই মেয়ে কে? এখানে কেন বসে আছে? আমি পিছন থেকে জিজ্ঞেস করলাম যে, কে আপনি? এখানে বসে আছেন কেন? আমার দিকে ফিরে তাকাইলো। দেখে মনে হলো মেয়েটা কান্না করতেছে। একটু একটু করে হুপিয়ে হুপিয়ে কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি গিয়ে প্লেটটা ওখানে রেখে দিলাম। প্লেটটা রেখে হাতটা মুছে আমি এখানে আসলাম। আয়শা বলতেছি, বোন আপনি কে? আমার দিকে ফিরে তাকাইলো। তার চোখ জোরে এত সুন্দর ছিল বলার মতো না, কিন্তু চোখের মধ্যে প্রচুর পরিমাণের পানি জমে আছে, চোখ দুটা ভিজে টুইটুম্বুর হয়ে আছে। আমি বললাম, এখানে বসে আছেন কেন? কিছুই বলে না। আমি তখন ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, এটা আবার কোনো সরকারি লোক কিনা বা এই মহিলার কোনো কেউ কিনা, আমি আবার বিপদে পড়ে যাই কিনা, আল্লাহ আমার কি হবে। আমি বললাম, কি ব্যাপার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি এই জায়গায় বসে আছেন কেন? মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলে, আমি কেন বসে আছি এটা আমার থেকেও আপনি ভালো জানেন। নাকে বাজিয়ে বাজিয়ে খুব ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে করে আমার এই কথাটা বলল। আমি বললাম, আপনি এখানে কেন বসে আছেন এটা আমি জানবো কেমন করে? এটা তো আমার জানার কথা না। আপনি কেন বসে আছেন এটা তো আপনিই জানবেন। পরে বলে, এখানে আমার মায়ের কবর। এটা বলার পরে মনে হয় আমার কলিজা তখন শুকিয়ে গেছে। এই মহিলার এখানে দাফন করছি, এইটা তো শুধুমাত্র আমি আর ওই আধ্যাত্মিক টাইপের লোকটা ছাড়া কেউ জানার কথা না। এটা তো কেউ জানেই না। এই মেয়ে কিভাবে বলে এখানে আমার মায়ের কবর? আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম পায়েল। আমি বললাম, আপনার বাড়ি কই? বলে, আমার বাড়ি চট্টগ্রামে। তাই আমি বললাম, চট্টগ্রামে আপনার বাড়ি, আপনি এখানে আপনার মায়ের কবর, এইটা আপনি কিভাবে জানলেন? বলে, আমাকে একজন দরবেশ বলছে। আমাদের এলাকার একটা দরবেশ আছে, আমি ওই দরবেশের কাছে গেছি। পরে দরবেশ আমাকে এই ঠিকানা দিছে জিনের মাধ্যমে যে এইটা আমার মায়ের কবর। আমি তখন বললাম যে, দেখেন
এখানে কোনো কবর নাই। আপনার যে বলছে সে মিথ্যা কথা বলছে, আপনি এখান থেকে উঠে যান, এটা আমার দোকান, আপনি এখানে বসে থাকলে সমস্যা। মহিলা তখন আমার দিকে তাকায় বলে, আপনি ভয় পাইয়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার মায়ের কবরটাকে এইভাবে কেন রাখছেন? আমার মায়ের কবরটাকে এইভাবে রাখেন না, আমার মায়ের আত্মায় কষ্ট পাচ্ছে। আমার মায়ের কবর এরকম কাঁটা, জোব, জাটা, তেনা, পেঁচা এগুলো দিয়ে রাখছেন। আমি আমার মায়ের কবরটা একটু পরিষ্কার করতে চাই। আমি তখন বললাম, বোন দেখেন, আপনি যেহেতু এতটুকুই জেনে গেছেন এটা আপনার মায়ের কবর, তাহলে বাকিটাও আমি আপনাকে বলি। আমি এমনভাবে তাকে দাফন করেছি, আমি আইনি ঝামেলায় পড়ে যাব। আমার এলাকার লোকজনে জিজ্ঞেস করবে এটা কার কবর, আমি এর কোনো জবাব দিতে পারবো না, আমি বড্ড বিপদে পড়ে যাব। আপনি কবর পরিষ্কার করলে মানুষ যদি জিজ্ঞেস করে আমি আরও আটকায়া যাব। আমি আপনার মাকে সারা রাত পরিশ্রম করে দাফন করেছি। মেয়েটা বলে, আমি সবই জানি, আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু আপনি আমার উপরে ভরসা রাখেন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমার মায়ের কবরটা যদি আমি পরিষ্কার করি কেউই আপনাকে কিছুই বলবে না। আপনি আমার উপরে ভরসা রাখেন যে আমার মায়ের কবরটা আমি সুন্দর করে যদি এখানে রাখি কেউ আপনাকে কিছুই বলবে না, আপনি এক বিন্দু পরিমাণের ভয় পাইয়েন না। রীতিমতো তাও আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে যে এই মেয়ে আবার কোন বিপদে ফেলে রে খোদা, আমি আবার কোন বিপদে পড়ে যাই। তখন পর্যন্ত কিন্তু গলার মধ্যে পানি নেই। এক পর্যায়ে মেয়েটা আস্তে আস্তে করে আপনার কবরের উপর থেকে কাঠগুলোকে সরাচ্ছিল, কবরটাকে একটু একটু করে পরিষ্কার করতেছে। এই দৃশ্য দেখা মাত্রই আমার শরীরের পশম তখন দাঁড়িয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে মেয়ে পুরো কবরটা পরিষ্কার করে ফেলল। কবরটা পরিষ্কার করেই ও তার ব্যাগ থেকে এক ধরনের নেট, সাদা আপনার লাল নেট বের করলো, বের করে চারপাশ দিয়ে নেটটা দিয়ে দিচ্ছি, এটা একটা কবরের মতো করে ফেলতেছে। আমি বললাম, যদি কেউ জিজ্ঞেস করে এটা কার কবর আমি কি বলবো? এই মেয়ে বলে, আমি বলবো আমার মায়ের কবর। আমি বলবো আপনি তো এখান থেকে চলে যাবেন। এরপরে আমি কি জবাব দিব? এই মেয়ে বলতেছে, আমি এখান থেকে যাব না, আমি আমার মায়ের কবরের কাছে থাকবো। আমি বললাম, আপনি আপনার মায়ের কবরের কাছে থাকবেন? এইটা কেমন কথা বললেন? আপনি কি লোকজনকে বুঝাইতে পারবেন এটা আপনার মায়ের কবর? মেয়ে বলে, হ্যাঁ, আমি লোকজনকে এটাও বলবো যে এই কবরটা আমিই দিয়েছি। আমার ভাই তখন কিছু করার নাই, এই মেয়েকে মানা করি, কিন্তু এই মেয়ে তো আর আমার মানা শোনে না, আর তাকে বলেও কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। যার জন্য তারে আর কোনো কিছু বললাম না। তারে কোনো কিছু না বলেই আমি ওখান থেকে চলে আসি। আইসা দোকানে বসে আছি, এই মেয়ে ওখানেই বসে আছে প্রায় 2-3 ঘন্টা যাবৎ। আমার অনেকেই দেখে, কেউ কিন্তু জিজ্ঞেস করে না যেটা কার কবর বা এটা কে বসে আছে, এটা কিন্তু কেউই জিজ্ঞেস করে না। অনেক লোকজন আসে যায় প্রায় আপনার মাগরিবের আজানের পরে। তখন আমি ওখানে তাকাই দেখি মেয়েটা তখনও বসে আছে। আমি বললাম, বোন, চারদিকে অন্ধকার হয়ে গেছে, আপনি এখনও এখানে বসে আছেন, তা এখান থেকে উঠে আসেন, মানুষ দেখলে আপনারা খারাপ মনে করবে, আপনি দোকানের সামনে আইসা বসেন। পরে মেয়েটা সে জায়গা থেকে আইসা হাত পা ধুইয়া দোকানের সামনে এসে বসছে। তখনও তার গায়ে বোরকা পরিহিত অবস্থায়। পরে আমি বললাম যে আপনি যে বসে আছেন তা কিছু খাবেন, খাবার দাবার কিছু দিব? বলে, না ভাই, আমি কিছু খাবো না, আমি এমনি একটু বসে থাকি। এই বলে যখন 11টার ট্রেনটা আসলো, মেয়েটা আমাকে বলে, আমি চলে যাই, আমি কালকে আবারও আসবো। আমি বললাম, তো আপনি এখন গিয়ে কোথায় থাকবেন, আবার কালকে আবারও আসবেন? এই ট্রেন যেতে যেতেই তো আগামী দিন সকাল 9টা-10টা বেজে যাবে, এরপরে আপনি আবার কখন আসবেন? মেয়েটা আমাকে বলে, আমি কালকে আবার আসবো, আপাতত আমি চলে যাই। তা এইটা বলে মেয়েটা আবারও চলে গেছে, মানে ট্রেনে উঠে গেছে। ওই ট্রেনে উঠে যাওয়ার সাথে সাথে আমি আবারও ওই কবরের উপরে আপনার হাবি জাবি এটা ওইটা দিয়া কবরকে ঢাইকা আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে আবারও বাড়ি চলে গেছি। পরের দিন সকালবেলা যেটা হলো, আমি দোকান খুলতে এসে দেখি কবর আবার পরিষ্কার এবং কবরের পাশে মেয়ে বসে আছে। সে কখন গেল কখন আসলো তার কিছু আমি বুঝলাম না। তখন আমার কাছে মনে হলো, হায় রে, আমি তো খাল কেটে কুমির আনলাম, এই বিপদ আমি কেন ঘটাইলাম? কেন এই বুড়ির আমি এখানে কবর দিলাম? এখন এই মেয়ে বারবার তার মায়ের কবরের কাছে কোত্থেকে চলে আসে, আমি তো মনে হয় বিপদে পড়ে যাব। কিন্তু একটা বিষয় আমি আপনাকে বারবার বলি, অবাক করা যে বিষয়টা, এই মেয়েটা যে কবরের কাছে বসে থাকতো এখানে, এর পাশ দিয়ে কোনো মানুষ গেলেও না আমার এসে জিজ্ঞেস করতো না যে এই হেলাল এটা কে এখানে বসে আছে, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। মাঝে মাঝে আমার দোকানের সামনে এসে বসে থাকে, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না যে এই মেয়েটা কে দোকানের সামনে বসে আছে। এই প্রশ্ন কিন্তু আমাকে ভাই কেউই করে না। সময় যত সামনের দিকে যাচ্ছে, এই মেয়েকে নিয়ে আমার কৌতূহলের মাত্রা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। কে এই মেয়ে?
কোত্থেকে আসলো? তার মায়ের কথা ভেবে সে কীভাবে জানলো তার মাকে আমি এখানে কবর দিলাম? কোনো অলি আল্লাহ পীরের মাধ্যমে জানতে পারছে, কিন্তু এখন সে এরকমভাবে কেন তার মায়ের কবরের কাছে প্রতিনিয়ত পড়ে আছে? এটা তো আমার জন্য একটা সন্দেহের কারণ। এভাবে একদিন 2 দিন নয়, প্রায় 15 থেকে 20 দিনের মতো কোথায় যায়, কিভাবে আসে, কই থাকে আমি কিছুই জানি না। তবে সবসময় বোরকা পরে থাকে, তার মুখটা দেখা যায় না, শুধু চোখ জোড়া দেখা যায়। এরকম করতে করতে প্রায় 15-20 দিন পরে একদিন আমাকে বলতেছে, ভাই আমি তো চট্টগ্রামে চাকরি করি, আমি আর প্রতিদিন হয়তো আমার মায়ের কবর দেখতে আসতে পারবো না, আমি মাঝে মাঝে আসবো আবার চলে যাব। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি আমার কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন। আমি বললাম ঠিক আছে, বলেন কি কথা বলবেন আপনি। পরে বলতেছে, আমার মাকে তো আপনি এখানে দাফন করছেন, এটা তো আর আমাদের কাছ থেকে অনুমতি নেন নাই বা আমরা জানিও না। তো যাই হোক, আপনি যেটা করছেন আমার মায়ের ছেলের মতো কাজ করছেন, যার জন্য ভাই আপনার কাছে আমি চিরঋণী। তা আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই। আমি বললাম, আপনি আপনার মায়ের জন্য কি করবেন? পরে বলে, আমার মায়ের পাশেরই যে জায়গাটা আছে এই জায়গাটা কার? আমি বললাম, এটা সরকারি জায়গা। পরে বলে, আমি এই জায়গার ভিতরে আমার মায়ের জন্য একটা মসজিদ নির্মাণ করতে চাই। আমি বললাম যে এটা সরকারি জায়গা, এই সরকারি জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন? আপনাকে দিবে? মহিলা বলে, আমাকে তো দিবে না, কিন্তু আপনাকে তো দিবে, যেহেতু আপনার এখানে একটা দোকান আছে, আপনার দোকানের পাশে আপনি চাইলে একটা মসজিদ নির্মাণ করতেই পারেন। অত ভালো কোনো মসজিদের প্রয়োজন নেই, জাস্ট যাতে মানুষ এখানে আসলে নামাজটা পড়তে পারে আর আমার মায়ের কবরটা দেখতে পায়। এই জন্য আমি এখানে একটা মসজিদ বানাতে চাই, আপনি যদি আমাকে সাহায্য করেন। পরে আমি বললাম, দেখেন এটা নেওয়া যাবে, কিন্তু রেল স্টেশনে গিয়ে উপর স্তরে গিয়ে ওইখান থেকে একটা কাগজ আনতে হবে, সরকারি একটা লিসের কাগজ বা কোনো একটা কাগজ আনতে হবে, আইনে এখানে মসজিদ বানানো যাবে, কিন্তু তাতে তো অনেক টাকার প্রয়োজন। আমি গরিব মানুষ, ছোট্ট একটা দোকানদার, আমি এত টাকা কোথায় পাবো? মুহূর্তের মধ্যে এই মেয়ে করলো কি, তার ব্যাগ থেকে প্রায় এতগুলো স্বর্ণ আমারে বের করে দিল যে এইগুলা নেন। স্বর্ণগুলো দেখে তো আমার শরীর কাঁপ দিয়ে উঠছে, কি রে এত গয়না এই মেয়ে কোথায় পাইলো? আমি বললাম, এত গয়না? বলে, এগুলো আপনি নিয়ে যান, এগুলো বিক্রি করে এখানে আমার মায়ের জন্য একটা মসজিদ নির্মাণ করে দেন। আমার শরীর তখন কাঁপতেছে। আমি বললাম, আপনি আমারে কিভাবে বিশ্বাস করলেন? এতগুলো স্বর্ণ আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আমি মসজিদ না বানিয়ে এই স্বর্ণগুলো নিয়ে পালিয়েও তো যেতে পারি, আমি তো আপনাকে ধোকাও দিতে পারি, আপনার সাথে আমি বেইমানিও করতে পারি। আপনি কোন বিশ্বাসের উপরে এই গয়নাগাটিগুলো আমাকে দিয়ে দিতে চাচ্ছেন? মেয়েটা আমাকে বলে, আমি আপনাকে বিশ্বাস করি যেমনটা বিশ্বাস করতো আমার মা। আমি বললাম, দেখেন আমি এগুলো নিতে পারবো না। বলে, নেন আপনি, এগুলা কেউ দেখে ফেললেও সমস্যা হবে, নিয়ে নেন। শরীরটা কাঁপতেছিল তখন ধরপড় করে, কাঁপাকাঁপির মাঝে আমি তখন গয়নাগুলো নিলাম। নেওয়ার পরে মেয়েটা আমাকে বলে, আমি আজকে চলে যাচ্ছি, আমি কবে আসবো তার কোনো নিশ্চয়তা নাই, আমি আবার কবে আসবো তার কোনো নিশ্চয়তা নাই, তবে আপনি এগুলো বিক্রি করে এখানে আমার মায়ের জন্য একটা মসজিদ বানাবেন। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম পায়েল। আমি বললাম, পায়েল, মুসলিম আপনি? বলে, হ্যাঁ আমি মুসলমান, আমার মাও মুসলমান ছিল। তো নামটা জেনে আমার কাছে একটু কেমন লাগলো, তাই আমি বললাম ঠিক আছে। এই ঠিক আছে বলার পরেই এই ঠিক আছে বলার কিছুক্ষণ পরেই ওইখান দিয়ে একটা রিক্সা আসছে। মেয়েটা আমার বলে, আমি রিক্সাতে উঠে চলে যাচ্ছি, আপনার সাথে আমি আবারও এসে পরে কথা বলবো। এই বলে মনে হলো বাতাসের মতো সে গিয়ে রিক্সাতে উঠে গেল এবং রিক্সাটাও চলে গেল। আমি কিসের দোকানদারি করব, কিসের কি করব, ভাই আমার শরীরে কাঁপাকাঁপিতে আমি থাকতে পারতেছি না। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, আপনার এই গয়নাগাটিগুলো নিয়ে দোকানটা তখনই বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে বাড়িতে গেছি, বাড়িতে গিয়া মায়ের বিষয়টা জানাইলাম, পুরো ঘটনাটা জানাইলাম। জানানোর পরে আমার মা তো অবাক, আমার বলে, বলিস কি? দেখি গয়না দেখে আমার মায়ের ভিতরে লোভ ঢুকে গেছে। মা তখন আমারে বলে, যেহেতু মেয়েটা বলছে তার মায়ের নামে একটা মসজিদ বানাতে, এখানে একটা মসজিদ বানাইতে কয় টাকা লাগবে? কিছু গয়না আমরা রেখে দিই, অল্প কিছু গয়না বিক্রি করে তুই ওখানে মসজিদ বানা। আমি বললাম, মা মেয়ে দিল আমারে এই বিশ্বাস করে গয়নাগাটিগুলা, আর তুমি এখান থেকে গয়না রেখে দিবা? আমার মা বলে, এত গয়না তো লাগবে না, এত গয়না দিয়ে কি হবে, তুই কোনো রকমে ওখানে একটা ছোটোখাটো মসজিদ বানিয়ে দে, এইটা আর কেউ দেখবে না। ওইখান থেকে প্রায় অর্ধেক গয়না আমার মা রেখে দিল, বাকি অর্ধেক বিক্রি করে আমি ওই রেল স্টেশনের যারা দায়িত্বে আছে এদের সাথে কথাবার্তা বললাম, তারা কোনো টাকা নিল না, মসজিদের কথা বলাতে তারা রাজি হয়ে গেল। পরে আমি ওইখানে খুব সুন্দর করে আপনার উপরে টিন দিয়ে 4-5টা সেমি পাকা করে অনেক সুন্দর করে একটা মসজিদ বানাই আমার দোকানের পাশেই। এবং মসজিদটা বানাইতেছি, কোনো দিনই মেয়েটা আসে নাই। প্রায় মসজিদটা নির্মাণের শেষের দিকে মসজিদের কাজ প্রায় হয়ে গেছে,
একদিন রাতের বেলায় আনুমানিক প্রায় 11:30টার দিকে মেয়েটা আসছে। আমি দোকান বন্ধ করে চলে যাব এই সময়। ওই সময়তে কিন্তু এখানে কোনো রেলগাড়িও আসে নাই, কোনো কিছুই আসে নাই। একটা গাড়ি করে মেয়েটা আসছে, একটা প্রাইভেট কারের মতো। তো আমি মেয়েটাকে দেখে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আর এখান দিয়ে প্রাইভেট কার ঢুকালোও বা কোত্থেকে? এই জায়গাটা খুবই চিকন, এদিক দিয়ে তো প্রাইভেট কার আসার কথাও না, তো এই প্রাইভেট কার কোত্থেকে আসলো? মেয়েটা আমারে বলে, আপনি কি আমার মায়ের জন্য মসজিদ বানিয়ে ফেলেছেন? আমি বললাম, হ্যাঁ বানাইছি। বলে, আমরা তো এখান দিয়ে খুব কষ্ট করে আসছি, আমাদের গাড়িটা কোন দিক দিয়ে যেতে পারবে? আমি বললাম, যদি রেল রাস্তাটা পার হইতে পারেন তাহলে ওই পাশ দিয়ে যাবে। বলে, আচ্ছা ঠিক আছে। তো বলে, আমি আবারও আসবো। এই কথা বলে মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। তা আমি অবাক হয়ে গেলাম, এত রাতের বেলায় এত দামি গাড়ি, এই মেয়েকে দেখে তো বড়লোক মনে হয় না। আর যতবারই মেয়েটা আমার কাছে আসতো ঠিক ততবারই বোরকা পরিহিত অবস্থায় আসতো। এর মাঝে সে আরও আসে নাই, এটাও আমাকে জিজ্ঞেস করে নাই যে মসজিদ বানাইতে কত টাকা খরচ হয়েছে, বা আপনার কাছে অবশিষ্ট কোনো টাকা আছে কিনা, 12 টাকা লাগবে, কিছুই বলেনি, তো চলে গেছে। তা আমি তখন এই মসজিদটা দেখাশোনা করতেছি আমার মতো করে। মসজিদে তালা মেরে রাখি, মানুষ আসে, খুলে দেয়, নামাজ পড়ে, অজু করে, অনেকেই পায়খানা প্রস্রাব করে। ওইখানকার আমি একটা পায়খানা প্রস্রাব এর খানাও করলাম, মোটামুটি খুব সুন্দর করে সব কিছু সাজালাম। তো 15-20 দিন পরে মেয়েটা মাঝে মাঝে আসতো, আইসা আমার দোকানে বসতো, বসে আমার সাথে কথাবার্তা বলতো, বইলে আবার সে চলে যাইতো। রাতের বেলায় আসতো, বেশিরভাগই রাতের বেলায় আসতো। কীভাবে আসতো এটা আমি জানি না, এবং সে আসলে আমি পাগল হয়ে যেতাম। এই ঠান্ডা খাবেন না, জুস খাবেন না, কী খাবেন না, কী খাবেন, তার খাওয়ানোর জন্য পাগল হয়ে যেতাম। কী খাওয়াবো তাকে? এরকম করতে করতে এই সে মাঝে মাঝে তখন একটু ঘন ঘন আমার কাছে আসতো। আসা যাওয়ার মাঝে তার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো ও কী করে চট্টগ্রামে এটা আমি জানি না, তবে এতটুকু জানি তার বিয়ে হয়নি। এবং তার মা সম্বন্ধে যদি প্রশ্ন করতাম, আপনার মা কেন রেলগাড়ির মধ্যে এটাও সেটা বিক্রি করতো, সে একটা কথাই বলতো, আমার মায়ের মাথায় সমস্যা ছিল, আমার মা বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। তো আমি আর তার ওই বিস্তারিত প্রশ্ন করতাম না। এমন করতে করতে এই মেয়েটাকে আমার ভীষণ রকমের ভালো লেগে যায়, এবং তারও খুব ভালো লাগে। এই যে সে যে আসতো, দোকানটা বন্ধ করার কিছুক্ষণ আগে আসতো, ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতো, আমার সাথে গল্পগুজব করতো, আলাপ আলোচনা করতো, এবং তার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করে। যদিও আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা। আমি একজন হতদরিদ্র ছোট টঙের দোকানদার, এবং অজপাড়াগায় আমার বাড়ি, ওই মেয়ের গাড়ি আছে, বাড়ি আছে, ওই কি আর আমাকে ভালোবাসবে? এত বড় লোকের মেয়ে। এরকম করতে করতে একদিন হলো কি, মেয়েটা হাতের মধ্যে একটা বলের মতো কি জানি এরকম করে টিপতেছে। আপনারা দেখবেন অনেক সময় ডাক্তারখানায় গেলে বয়স্ক মহিলাদের এরকম রক্ত চলাচল করার জন্য, শিরা চলাচল করার জন্য এক ধরনের ছোটো বল দেওয়া হয়, টেনিস বলের মতো। এই বলটা সে টিপতেছে, এবং যতই টিপ দিচ্ছে বলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরে আমি বললাম যে এইটা কি, তোমার হাতে এইটা কি? তখন আমি তুমি করেই বলতাম। আমার বলে, এটা একটা বল। আমি বললাম, দেখি তো। নিলাম, নিয়ে আমি এটা আমার দোকানের কোণার মধ্যে সাজিয়ে রাখলাম। আমি এটা আমার দোকানে থাকুক, সুন্দর লাগে। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দাও। ওইটা আমি ওখানে রেখে দিলাম। সে আসতো, যাইতো। আমার মাঝে মাঝে আমি আবার বাঁশি একটু একটু বাজাইতে পারতাম। যখন ধরেন আপনার একেবারে লাস্টের ট্রেনটা চলে যেত, চারদিকটা অন্ধকার হয়ে যেত, একটা ভালো পরিবেশ যখন তৈরি হতো, ওই সময় আমি এই দোকানের সামনে বসে বসে মাঝে মাঝে বাঁশি বাজাইতাম। উনি আবার আমার বাঁশির সুর শুনতো, মধুরভাবে বাঁশির সুর শুনতো। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। মাঝে মাঝে আবার একটা সময় সে আশা মাত্রা কমিয়ে দেয়, কিছুটা কমিয়ে দেয়, ওভাবে না। আমি চিন্তা করতেছি তার আমি বিয়ের প্রস্তাব দিব, এটা আমার মাথায় আছে যে আমার মায়ের কাছে তারে নিয়ে যাব, আমার মাকে তাকে দেখাবো, এবং আমার মায়ের মাধ্যমে তার বিয়ের প্রস্তাব দিব। যতটুকু তার সাথে কথাবার্তা বললাম বা যতটুকু ক্লোজ হলাম, তাতে আমার কাছে মনে হলো যে বিয়ের প্রস্তাব দিলে পরে সে সাথে সাথে রাজি হয়ে যাবে। আমি যদি বিয়ের প্রস্তাব দিই, সে রাজি না হয়ে থাকতে পারবে না, রাজি হয়ে যাবে, এরকমটাই মনে হচ্ছিল। যাই হোক, এরকম করেই তখন সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমাদের দোকানে আমাদের পাশের গ্রামে, পার্শ্ববর্তী একটু দূরের একজন গ্রাম আছে, সবাই ওকে মতিন কবিরাজ বলে। একদিন মতিন কবিরাজ হঠাৎ করে আমার দোকানে আসছে, তখন প্রায় আপনার 11টা কি 11:30 বাজে। এই সময় আসার পরে আমারে বলে যে আমার একটা ঠান্ডা দিই। তাই আমি ওনার একটা 7 আপ দিলাম, ছোটো একটা 7 আপের বোতল দিলাম। দেওয়ার পরে উনি এটা খাইলো। খাইয়া এনে বৈশা বৈশা খাইতেছে। উনি একটু, সবাই কেউ বলে ভণ্ড কবিরাজ, কেউ বলে এটা ওইটা, ওনাকে আসলে কেউ ওভাবে ভালোভাবে দেখে না আর কি। এতে আমার দোকানে বসে আমারও রাগ লাগতেছে, উঠে যায় না কেন। হঠাৎ করে ওই যে একটা ছোট বলের মতো, যেটা আমি দোকানে সাজিয়ে রাখছি, যেটা পাইলের কাছ থেকে নিয়েছিলাম, উনি ওটার দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে। তাকায় থেকে আমারে বলে যে, হেলালি এটা কী রে? আমি বললাম, এটা কি? এটা একটা বল। বলে, দে তো একটু দেখি। তাই বলে, আপনি জানতো দোকান আমি বন্ধ করে দিব। পরে বলে, এমন করস কেন, দে তো একটু দেখি। তো এটা আমি ওনার হাতে দিলাম। হাতে দেওয়ার পরে উনি এটারে দেখলো।
এইটারে এই পাশ ওপাশ এই পাশ ওপাশ ওপাশ ঘুরিয়ে দেখতেছে, দেখে টেকে বলতেছে এটা তোরে কে দিল? আমি বললাম একজনের কাছ থেকে নিয়েছি, উনি দিয়েছে। কেন? পরে বলে যে না, এত সুন্দর একটা জিনিস তোর কাছে, এটা কে দিয়েছে? আমি বললাম যেই দিয়েছে। উনি বলে যে দিয়েছে তার কি আমার একটু দেখাইতে পারবি? আমি বললাম আপনাকে দেখানোর কি আছে, এটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছে, আমার একটা গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা। তা আমার বলে তুই কি প্রেমিকা আছে তো, তোর প্রেমিকাকে আমাকে একটু দেখা। আমি তখন বললাম দেখেন আমার দেখার প্রয়োজন নাই। পরে উনি বলে দোকান বন্ধ কর, তোর সাথে আমার কথা আছে। উনি কিন্তু আবার মতিন কবিরাজ কিন্তু অনেক সয় সম্পত্তির মালিক, মানে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এমনি কবিরাজের মতো করে চলে, একটু ভণ্ড টাইপের চলাফেরা, কিন্তু জায়গায় সম্পত্তি আছে। একটা সময় সে করলো কি, বলে দোকান বন্ধ কর, তোর সাথে তোর বাড়ি যাবো। জোর করে আমার দুপুরে দোকান বন্ধ করাই দিল। দোকান বন্ধ করে আমার সাথে আমার বাড়ি গেছে। বাড়ি গিয়া আমার আব্বা আম্মা রুমে গিয়ে আমার সাথে কথা, মানে তাদের সাথে কথা বলতেছে। আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, কইরে আমি বেরিয়ে যাব, এমন সময় আমার মা আমারে ডাক দিছে। ডাক দিয়া বলে হেলাল একটু ঘরে আয়। ঘরে যেয়ে দেখলাম আমার আব্বাও বসে আছে, আমার আম্মাও বসে আছে, এবং মতিন কবিরাজ ওখানে বসে আছে। আমার আব্বার হাতে তখন ওই ছোট্ট টেনিস বলটা, ওইটা মতিন কবিরাজের হাতে ছিল, ওইখান থেকে আমার আব্বা নিয়ে গেছে। পরে আমি বলটা টান দিয়ে আমার আব্বার কাছ থেকে হাতে নিলাম, নিয়ে পকেটে ঢুকালাম। ঢুকে আমি বললাম কী হয়েছে মা, কেন রাখছো? মা আমারে বলে এই বলটা তোরে কে দিছে? আমি বললাম আরে বাবা তোমরা এরকম করতেছো কেন, বলটা কে দিয়েছে, কোত্থেকে পেলাম, এই নিয়ে তোমরা এত প্রশ্ন করতেছো কেন? যেখান থেকে পাই যেভাবেই পাই আমি পাইছি, এবং কেউ না কেউ আমাকে বলটা দিছে, এটা নিয়ে এত প্রশ্ন করো না তো মা। আমার মা আমারে বলে তুই সত্যি করে বল না, বলটা তোকে কে দিয়েছে, এটা কোথায় পেয়েছিস? আমি বললাম মা, বলটা আমাকে যে দিয়েছে আমি তাকে বিয়ে করব, সে দেখতে শুনতে অনেকটা সুন্দর, এবং তার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে, তোমারে দেখাবো। তখনই মতিন কবিরাজ আমার দিকে তাকিয়ে থেকে বলে যে তোকে বলটা দিয়েছে তাকে তুই কখনোই বিয়ে করতে পারবি না। আমি বললাম কেন? উনি বলে তার কারণ হচ্ছে সে কোনো মানুষ নয়। আমি বললাম মানি? বলে হ্যাঁ, সে একটা পরী। আমি বললাম পরী? বলে হ্যাঁ, সে একটা পরী। আমি বললাম এটা আপনি কি বলেন? এবং মতিন কবিরে যেটা বলার পরে আমার গলাটা তখন প্রায় শুকিয়ে গেছে। আমার ভিতর তখন মনে হলো মতিন কবিরাজ যা বলেছে তা সম্পূর্ণরূপেই সত্যি, সম্পূর্ণরূপে সত্যি। এই কারণে তা নাহলে এই আধ্যাত্মিক টাইপের ঘটনাগুলো আমার সাথে কিভাবে ঘটবে? এই মেয়ে থেকে আসবে হঠাৎ, এটা তার মায়ের কবর সে কীভাবে জানবে? আমাকে এত গয়নাগাটি সে কেন দিবে? তার আচার আচরণ তখন আমি রিভিউ করতে শুরু করি, এবং শুনে যেটা আমার কাছে মনে হচ্ছে যে না, সে আসলেই একটা পরিয়ে হবে, সে কোনো মানুষ নয়। মতিন কবিরাজ তখন বলে তুই আজকে দোকান খুলিস না, এখানে বয়, তোর সাথে আমার কথা আছে। আমি বসছি, বসার পরে মতিন কবিরাজ একটা নাম বলল, নামটা আমার ঠিক খেয়াল নাই। বলল পরীদের মধ্যে মেয়েটা ওই জাতের পরী, এবং ওই জাতের পরীগুলোকে যদি বশিয়ে আনা যায় তবে দুনিয়াতে রাজত্ব করা যায়। তুই আমার কাছে কি চাস? যা চাস আমি তোকে তাই দিব, বিনিময়ে তুই পরীটা আমার দিয়ে দে। আমি তখন বললাম যেটা আপনি কি বলেন, ওই পরী কি আমার হাতে? আমি আপনাকে দিয়ে দিলাম। বলে হ্যাঁ, তুই চাইলে আমারে দিতে পারবি। এই কথা বলে মতিন কবিরাজ তখনই আমাদের ঘরের 4-5টা দিয়ে একটা রাউন্ড দিল, মানে ঘুরলো। কেন ঘুরলো এটা আমি জানি না। 4-5টা ঘুরে আবারও ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে আমারে বলতেছে যে হেলাল তুই আমার কাছে কি চাস? আমার যত জায়গায় সম্পত্তি আছে আমি সব তোর নামে লিখে দিব, তুই যা চাস তোরে তাই দিব। শুধু তুই ওই পরীটারে যখন দেখবি, যখন তোর কাছে আসবি, এই পানিটা, একটা বোতলে পানি বলো, এই পানিটা পরীটার গায়ে ঢেলে দিবি, এটাই তোর কাজ শেষ। তুই পানিটা ঢেলে দিবি, এটাই তোর কাজ শেষ, এবং এরপরে আমি তুই যা বলবি আমি তোর জন্য তাই করব। আমি বললাম আপনি এটা কি বলেন আমাকে? আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা আমার হাত চেপে ধরে বলে বস, এখানে বস। উনি বলছে আমাদের, তুই তো এখানে ছোট্ট দোকানদারি করিস, আমাদের বাড়িটা অনেক ছোট, খোলার ওখানে যে বড় জায়গাটা আছে প্রায় 3-4 ঘন্টা জুড়ে, বিশাল একটা জায়গা, ওই জায়গাটা উনি তোর নামে লিখে দিবে যদি তুই ওই মেয়েটাকে বা ওই পুরীটাকে ওনার দিয়ে দিতে পারিস। আমি বললাম আমি জায়গা দিয়ে কি করব? ওই হেলাল আপনার মতিন কবিরাজ তখন বলে শুধু এই জায়গা না, আমার জমির যত জায়গা আছে আমি সবই তোর নামে দিয়ে দিব, আমি সবই তোর নামে দিয়ে দিব। এবং আরও কিছু লোভ আমার মাকে দেখায়, যেগুলো কঠিন, মানে কঠিন লোভ আমার মাকে দেখায়। আমার বাবা মা দুজনেই তখন আমার হাত চেপে ধরছে, এটা তুই কর, এটা তুই কর, এটা তুই কর। তখন আমি বললাম যে প্রথমত এটা একটা পরী, তারা তোমার বিয়ে করা সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে
এটা করলে যদি আমার আব্বা আম্মা খুশি হয়, আমিও তখন সত্যি কথা বলে কথা পেঁচিয়ে লাভ নেই, আমিও একটু লোভে পড়ে যাই। এইভাবে তারা আমাকে একদিন নয় 2-3 দিন ধরে ঘুরায়। আমার আব্বা আম্মা, এই মতিন কবিরাজ সবাই আমাকে 2-3 দিন ধরে ঘুরাইতেছে। একটা পর্যায়ে আমিও কিছুটা লোভে পড়ে গেছি। আমিও কিছুটা লোভে পড়ে গেলাম যে ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমার ভিতরে একটা লোভ কাজ করতে শুরু করে। এবার আমিও লোভের বশবর্তী হয়ে ওদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এই প্রস্তাবে রাজি হওয়ার পরে এই পায়েল আর আমার কাছে আসে না। আমি আর ওটা দেখি না ভাই। প্রায় 4 মাসের মতো কেটে গেছে, ও আর একদিনও আসে নাই। আমি এই পানি নিয়ে বসে আছি, কবে আসবে? ওর গায়ে আমি পানিটা ছিটাই দিই। না ভাই, 4 মাস কেটে গেল, ওরে আমি একদিনের জন্য দেখি নাই। একটা বারের জন্য ও এখানে আসেই নাই। মতিন কবিরাজ দিনে একবার, রাতে একবার, সকালে একবার, বিকেলে একবার আমার কাছে বারবার খালি আসতেছে। কি ব্যাপার হেলাল, আসছে, পাইছো, দেখছো? আমি বললাম না, এই তো আসে নাই। কই, এখন তো আর আসেই না আমার কাছে, আমি তার দেখি না। তখন বারবার মতিন কবিরাজ আমারে বুঝাইতে আছে, ইস যদি পাইতা, তোমার ভাগ্য পাল্টে যাইতো, তোমার জীবনে পরিবর্তন আসতো, তুমি ধনী হয়ে যাইতে, এগুলো আমাকে বলে। তা আমারই আর এগুলো বলে কী লাভ বলেন? আমি তো আর কোনো কিছু করি নাই, বা আমি তো আর কোনো কিছু করতে পারবো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর আমি আমার মতো করে ধরেন এখানে তাকে খুঁজে বেড়াচ্ছি, সে আর আসে না। এইভাবে বেশ কিছুদিন, প্রায় আপনার 7 থেকে 8 মাস কেটে গেছে। 8 মাসের মাথায় মাঝে মাঝে আমি দেখতাম কি জানেন, একটা কালো কুকুর এই মসজিদের সামনে এসে বসে থাকতো। একটা কালো কুকুর মসজিদের সামনে এসে বসে থাকে এবং মাঝে মাঝে আমার দোকানের সামনে এসে বসে থাকে। কুকুরটার বেশভূষা খুব একটু সন্দেহজনক, খুবই মোটা, একদম কালো। এই দোকানের সামনে এসে বসে থাকে, মাঝে মাঝে ওই কবরটার পাশে গিয়েও দেখতাম বসে থাকে। এবং কুকুরটা আমার কাছে কেমন যেন একটু সন্দেহজনক মনে হচ্ছে। একদিন হলো কি, ভর দুপুরে আমি ভাত খাইয়া যখন ওই ভাতের আটি প্লেটটা পানিটা ফেলতে যাব, তখন দেখি এই কুকুরটা মসজিদের কোণার মধ্যে বসে আছে। আমার কাছে যেটা মনে হয় যেন কুকুরের শরীরের ছায়া নাই। আমি যে দাঁড়াই আছি, আমার দোকানের একটা ছায়া আছে, মসজিদের একটা ছায়া আছে, কিন্তু এই কুকুরটার কোনো ছায়া নাই। এই ছায়াটা না দেখে আমার মাথার ভিতরে হঠাৎ করে কেন জানি মনে হলো যে এটাই সম্ভবত পরিটা হতে পারে। এই বলে আমি তখন পানির বোতলটা নিয়ে মুখটা খুলে টাপ করে পানিটা আমি কুকুরের মধ্যে মারিয়ে দিলাম। তো একটুখানি পানি কুকুরের গায়ে পড়ছে, বাকিটা মাটিতে পড়ছে। মাটিতে যে পানিটা পড়লো, এটা থেকে আগুনে পানি ঢেলে দিলে যেরকম ধোঁয়া বেরোইতেছে, আর কুকুরের গায়ে একটুখানি পানি পড়ছে, পড়া মাত্র কুকুরটা ওখানে শুয়ে গেছে। এই কুকুরটা শুয়ে যাওয়ার প্রায় 10-15 মিনিটের মাথায় আমি কিন্তু ওখানেই বসে আছি, কুকুর শুয়ে আছে, আমি তাকায় আছি। হঠাৎ করে আপনার মতিন কবিরাজ হাজির। কিভাবে সে আসলো, কে তারা খবর দিল? আসার পর আমি বললাম যে দেখেন, এই ঘটনায় কুকুরটার আমি ছায়া দেখতে পাইলাম না, এখন পানি ঢেলার পরে আমি দেখলাম ছায়া আছে। এই কুকুরটার মাঝে কোনো কিছু আছে কিনা দেখেন। এটা অনেক দিন ধরে আমার দোকানের আশেপাশে মসজিদের সামনে কবরের পাশে বসে থাকে। মতিন কবিরাজ বলে, তা তো জানি না, ঠিক আছে আমি কুকুরটাকে নিয়ে যাই। এবং একটুখানি পানি পড়ার পরে কুকুর কেন অজ্ঞান হয়ে যাবে, আপনি একটু চিন্তা করেন। মতিন কবিরাজ তখন করলো কি, একটা বস্তার মধ্যে কুকুরটারে বললো, বইরা কুকুরটাকে জীবিত না মৃত আমি জানি না, এটারে বাইতে নিয়ে চলে গেছে। এই বাইতে নিয়ে চলে যাওয়ার পরে এরপরে আমি আর এই মতিন কবিরাজরে আর দেখি না। আমার দোকানের কাছে আসে না, দোকানের পাশে বসে না, ওনারে আর দেখি না। এই কুকুরটার কি হলো না হইলো তাও আমি জানি না। কিন্তু এর কিছুদিন পরে হঠাৎ আমি দেখতে পাই মতিন কবিরাজের বাড়িতে মানুষের লাইন, হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার মানুষের অভাব নাই। বর্ডার করে আপনার ঢিঙে ইন্ডিয়া রাজ্যের মেঘালয়ের হাজারো মানুষ এখানে, সবাই এখানে মানে আমাদের এই যে আপনার এই বর্ডারের ওই পারে যে মানুষগুলো আছে ইন্ডিয়ার, তারা দলে দলে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, এই বাড়ির মধ্যে আসতেছে। আমি তখন বুঝতে ফেললাম যে মনে হয় সম্ভবত মতিন কবিরাজ ওই কুকুরের মাধ্যমে পায়েলকে ঘায়েল করে ফেলছে। উনি ঘায়েল করে ফেলছে কুকুরের মাধ্যমে, এইটা সম্ভবত হতে পারে। তখন আমি বারবার মতিন কবিরাজের কাছে যাইতাম, উনি আর আমার পাত্তা দিত না। উনি বলতেন না, ওই পরি চলে গেছে, ওই পরি আর আসবে না, তুই দেখোস আছে। আমি বললাম না, বাড়ি চলে গেছে, আর আসবে না, এই তোর কাছে আর আসবে না, আমার কাছেও আসবে না, চলে গেছে। আমি তখন শিওর হয়ে গেলাম যে না, উনি এই পরিটাকে কবজা করে ফেলছে। আমি বললাম, কুকুরটা কই? উনি বলে না, এটা এমনি একটা কুকুর, রোদের কারণে জ্ঞান হারিয়ে ফেলছে, আমি পরে এটাকে ফেলে দিছি, এটা মৃত কুকুর। ওনার কথা আর আমার বিশ্বাস হলো না। আমি তখন পুরো 100-100 শিওর হয়ে গেলাম যে না, উনি পায়েলকে বন্দি করে ফেলছে।
তখন নিজের ভিতর প্রচণ্ড রকমের নিজেকে অপরাধী মনে হলো, যে কাজটা আমি কেন করলাম। আল্লাহ তাআলা তো বলেছে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি এমন লোভ কেন করলাম, আমি এমন লোভ কেন করলাম? এমন লোভ করে আজ আমি নিজের পায়ে নিজে কুড়াল মারি। দোকানে বসে বসে আমি কান্না করতেছি, অঝরে কান্না করতেছি, যে মেয়েটা আমাকে এত গয়নাগাটি দিল, আমার একটা মসজিদ বানাই দিল, ও একটা পরি হোক আর যাই হোক, সে আমার এত উপকার করলো, আর আমি তারে বন্দি করাই দিলাম একটা দুষ্ট তান্ত্রিকের হাতে, একটা কবিরাজের হাতে। মনের ভিতরে তখন বিশাল কান্নাকাটি প্রায় 2টা বৎসর। আপনি যদি বিশ্বাস করেন, আমি খেতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, এই 2টা বৎসর আমি শুধু কাঁদছি। আমার বাবা আমাকে বিয়ে করে দিয়েছেন, বিয়েও করি নাই, শুধু কাঁদতাম, যেটা আমি কেন করলাম, এই লোভ আমার ভিতরে কেন আসলো? আর এই লোভের বশবর্তী আমি এত বড় অপরাধ করে ফেললাম, আমি এত বড় অন্যায় করে ফেললাম, আমি এত খারাপ মানুষ, আমার ভিতরে কি একটু বিবেক জাগ্রত হলো না? বিশাল কষ্ট তখন মনের মাঝে বাসা বাঁধলো। তারপরেও চোখের পানি মুছে নিজের মতো করে তখন আবারও চলতেছি, ফিরতেছি, খাইতেছি। এরই মাঝে এর কিছুদিন পরে হঠাৎ করে মসজিদের সামনে একটা পাগল, আপনার একটা পাগল, একেবারে সম্পূর্ণ পাগল, মানে গায়ে আপনার ময়লা কাপড় চোপড়, জামা কাপড়, গান্দা কাপড় চোপড়, এই মসজিদের সামনে এসে বসে থাকে। তো মসজিদের সামনে যেহেতু কিছুদিন আগে মানে কয়েক বছর আগে একটা কুকুরের ঘটনা ঘটছে, এরপরে মসজিদের সামনে মানে একটু ভয়ঙ্কর টাইপের বা একটু অন্যরকম কোনো কিছু দেখলে আমার মনে সন্দেহ লাগে। এই পাগলটা দেখতাম বসে থাকে, এবং ওই কেউ ধরেন রেল স্টেশন থেকে এটা ওইটা দিলে খায়, আবার ওখানে বসে থাকে। তখন কিন্তু রেল স্টেশন একটু মানে জমজমাট হয়ে গেছে, আরও কয়েকটা দোকান হয়েছে, আশেপাশে আরও কয়েকটা দোকান হয়ে গেছে, এখন প্রচুর মানুষ। তো এই পাগলটারে কেউ খাবার দেয়, কেউ এটা দেয়, কেউ ওইটা দেয়, এই দেয় ওই দেয়, মানে বিভিন্ন খাবার দেয়। তো দেওয়ার পরে এগুলো আমি দেখতাম। তো এই পাগল তো ধরেন আমার দোকানের সামনে ঘুরে, মসজিদের সামনে ঘুরে, মানুষ এটা ওইটা দিলে খায় আবার এখানেই ঘুমায়, এখানেই থাকে। এরকমভাবে আমি পাগলটার দিকে তাকাইতাম। একদিন প্রায় আপনার মাস দেড়েকের মতো আমি ওরে অবজার্ভ করি। মাস দেড়েকের পরে একটা জিনিস মাঝে মাঝে আমি চিন্তা দেখতাম কি জানেন, ওই যে ব্যাগটা ছিল, ব্যাগের ভিতরে কি জানি দেখতো, ওর হাতে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কি জানি দেখতো, এইটা আমি মাঝে মাঝে দেখতাম। ধরেন আপনার বসে আছে পাগল বেশে, মাথার লম্বা লম্বা চুল, মানে কাদা মাখা শরীরে, ছেঁড়া কাপড় চোপড়ে, ব্যাগের মধ্যে কি জানি এটা দেখে এটা পরে, এটা আমি দেখি। দেখার পরে কি জানি পরে ওইটা দেখি না, বাট কিছু একটা পরে। একদিন উনি আমারে দেখে নেয়, আমি মসজিদের ভিতর থেকে নামাজ পড়ে বেরোইতে আসি, এই যে পড়তেছে আমি খেয়াল করে দেখলাম এটা একটা কোরআন শরীফ, একটা কোরআনই পড়তেছে ওইখানে বসে এবং এত সুন্দর করে পড়তেছে, মনোযোগ দিয়ে, কোরআনটা চকচকা একদম পরিষ্কার। তখন আমার মনে সন্দেহ লাগলো যে ব্যাপারটা কি, এর সবাই পাগল বলে, এই তো আসলে পাগল না। যদি পাগলই হয়ে থাকবে তাহলে ব্যাগের ভিতরে কোরআন রেখে এত সুন্দর করে কোরআনটাকে পরিষ্কার কোরআন পড়ে, এবং সব সময় ব্যাগে কোরআন পড়ে। তার কিছু আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে আসলে পাগল না, সে পাগলের ভেষ ধরে আছে, সে আসলে পাগল না। এমন করে একদিন দুপুরে আমি তারে বললাম, আমি আপনার আজকে খাওয়াবো। আমি বাড়ি থেকে ভালো করে খাবার দাবার আনছি, আনার পরে দোকানের ভিতরে বসে তারে খাওয়াইছি। খাওয়া দাওয়া করাইয়া তারে জড়ায় ধরে কান্না করতে শুরু করছি। আমি বলি, আপনি পাগলের অভিনয় করেন, আপনি কিন্তু পাগল না, আপনি আল্লাহর এক ওলি। আমি জানি আপনি আল্লাহর এক ওলি, আপনি এক দরবেশ, আপনি পাগল না। কান্না শুরু করছো ওনারে ধরে। পরে আমারে বলে, আমারে ছাড়। যখন আমারে বলছে, তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে না, এই পাগল না। পরে আমারে বলে, তুই আমারে খাওয়াইলি কেন? তোর ভাত তো আমার পেটে গেছে, আমার কাছে কি চাস? আমি বললাম, আপনাকে তো কোনো কিছু বলার নেই, আপনি তো সবই জানেন, আপনি তো জগৎ জানা একজন মানুষ, আমি আপনারে কি বলবো? বলে, কি চাস? আমি বললাম, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে যে মসজিদের সামনে আপনি বসে থাকেন, এই মসজিদে একটা পরী আসতো যার নাম ছিল পায়েল, তারাই আমি মতিন কবিরাজের কাছে বন্দি করাই দিছি, আপনি তো জানেন। উনি বলে, জানি। তুই তো লুবি, তোর তো ধ্বংস হওয়া উচিত, আমারে খাওয়াইলি কেন? আর খাওয়ানোর আগে এসব কথা বললি না কেন? তাহলে তো আমি তোর ঘরে খাইতাম না। আমি বলি, দেখেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলি, যেভাবেই হোক আপনি এই পরীটারে এই মতিন কবিরাজের হাত থেকে বাঁচিয়ে দেন। আপনি পরীটারে মতিন কবিরাজের হাত থেকে বাঁচিয়ে দেন, আমি আপনার পায়ে ধরি যেমনি পারেন। এই মতিন কবিরাজ এর বন্দি করে রাখছে। উনি বলে, আমার দিকে তাকায় থেকে হাসা বলে, আমি এখানে আর থাকবো না, তুই যেহেতু আমাকে চিনে ফেলেছিস, আমি জায়গা থেকে চলে যাব। আমি আবারও নতুন কোনো জায়গায় যাব, যে জায়গায় সত্যিকারের সবাই আমাকে পাগল জানবে। আমি মানুষ নয়, পাগল হয়ে থাকতে চাই। তুই যদি ওই পরীটারে মুক্ত করতে হয়, তোর দেহের একটা অঙ্গ চলে যাবে, পারবি সহ্য করতে? আমি বললাম, অঙ্গ কি চলে যাবে?
বলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমি বললাম আমার 2টা চোখ অন্ধ হয়ে যাবে কেন? বলে 2টা চোখ অন্ধ হয়ে যাবে যদি তোর 2টা চোখকে তুই দান করতে পারিস, তবে ওই পুরীটাকে তুই মতিন কবিরাজের হাত থেকে বাঁচাইতে পারবি। 2টা চোখ অন্ধ করতে? আমি তখন বললাম পারবো। বলে পারবি নিজের চোখ জোড়া বন্ধ করে পুরীকে মতিন কবিরাজের হাত থেকে বাঁচাইতে? আমি বললাম পারবো। বলে যদি পারিস তাহলে যা, যেভাবেই হোক মতিন কবিরাজ যদি কোনোদিন তোর দিকে এক নজর তাকায়, যদি তোর দিকে মতিন কবিরাজে এক নজর তাকায়, তুই তার চোখের দিকে তাকাবি এবং তাকিয়ে আমাকে একটা দোয়া শিখিয়ে দে যে এইটা বলবি, এইটা বললে তার চোখের দিকে চোখ সরাবি না। যত যাই হোক তুইও চোখ সরাবি না, আর তুই যতক্ষণ না চোখ সরাবি সেও ততক্ষণ চোখ সরাবে না। যখন তার চোখ থেকে দেখবি এক ধরনের নূরের মতো আলো বেরোইতে আছে, একদম হীরার মতো আলো বেরোচ্ছে তার 2টা চোখ থেকে, তখন হয়তো তোর চোখ অন্ধ হয়ে যেতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত তোর চোখ অন্ধ না হয়, তুই চোখও বন্ধ করবি না, অন্যদিকে তাকাবি না, শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকবে। এই কথাই কবিরাজ আমারে বলে, মানে এই দরবেশ আমারে বলে, এবং বলার পরে ওই দিনে আমি ওনাকে দেখি। আমার দোকান থেকে খাইয়া যে বের হওয়ার পরে আজ পর্যন্ত আমি ওনাকে দেখিনি, কই চলে গেছে। যেমনি আমার শিখিয়ে দিল এমনি আমি এই মতিন কবিরাজের কাছে 100 বারের মতো গেছি। সে আমার সাথে কথা বলার সময় নিচের দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় না। আমার সাথে কথা বলার সময় নিচের দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় না, টোটালি তাকায় না। নিচের দিকে তাকিয়ে কথা বলে, কিন্তু আমার চোখের দিকে তাকায় না। তো এরকম করতে করতে একদিন হলো কি আমার মাথায় হঠাৎ আইডিয়া আসলো যে আমি রুগী সেজে ওনার কাছে যাব। কি পরিকল্পনা করছি ভাই, একদিন বোরকা পরছি, হিজাব পরছি, ধরেন 2টা চোখ শুধু খোলা রাখছি। 2টা চোখ খোলা রাখা ওনার আসনে গেছে। আমি জানতে পারছি উনি নারীদেরকে দেখলে ওদের গায়ে হাত দেয়, তাদের দিকে তাকায় বা খারাপ কিছু করার চেষ্টা করে, এরকম একটা খবর আমার কাছে আসছে। ওই কারণে আমি নারী সাইজা বোরকা পইরা ওনার ওইখানে গেছে, ওনার বাড়িতে গেছে। সিরিয়াল মোতাবেক আমার সিরিয়াল পড়ছে, আপনার বিকালবেলা গেছিলাম, বিকালবেলা সিরিয়াল পাইছি, পাওয়ার পর ওনার সামনে গিয়ে বসছি নামাজের মতো করে। উনি আমার দিকে তাকাইলো, এই তাকানো মাত্রে আমি ওনার দিকে তাকিয়ে দোয়াটা পড়ে ফেলছি। ছোট্ট একটা দোয়া, ছোট্ট 2-3 অক্ষরে একটা দোয়া। এইটা পরে আমি আর চোখ সরাই না, সেও আর চোখ সরায় না। আমি তার দিকে তাকাইছি, সে আমার দিকে তাকায় আছে। এই তাকানির মধ্যেই মানে কি বলবো আপনাকে, জাস্ট 1 থেকে 2 মিনিটের মাঝায় হঠাৎ করে তার চোখ থেকে আমার কাছে মানে এইরকম 2টা আলো তার চোখ থেকে বেরোইছে, এমন ভয়ঙ্কর। এই 2টা তার চোখ থেকে বেরোয় মনে হয় আমার চোখে আসতেছে, আলোটা আমার চোখে আসতেছে। আমি শুধু চোখটা এমনি একটু বন্ধ করে খুলছি, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমি পুরো অন্ধকার দেখতে পাচ্ছি। আমি তখন দিচ্ছি চিৎকার, আমিও চিৎকার দিই, এই মতিন কবিরাজও চিৎকার দেয়। এই মতিন কবিরাজ চিৎকার দিয়ে জায়গার মধ্যে লাফালাফি করতে শুরু করছে, মানে চিৎকার করতে শুরু করছে। আমি ডান পাশে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। কয়েকজনে ধৈর্য আমার তখন বাইরে আনছে, আনার পর আমার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার আব্বা আম্মা বলে কী হয়েছে তোর, কী হয়েছে? আর চোখে তারা পানি দিচ্ছে, আমার চোখে মুখে পানি দিচ্ছে, চোখে মুখে পানি। এরই মাঝে হঠাৎ খবর আসছে মতিন কবিরাজ মারা গেছে। হঠাৎ খবর আসছে, আমি সবাই এসে আমার বলে কী হয়েছে, তোর সাথে কী হয়েছে? আমি বললাম কিছুই হয়নি। উনি আমার দিকে তাকালো, আমি ওনার দিকে তাকালাম, এতটুকুই, আর কিছু না। এরপরে কী হইলো আমি জানি না, আমার চোখ অন্ধ হয়ে গেছে। মতিন কবিরাজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আমার এসে কী হয়েছে, কাউরে কিছুই বলি নাই, অন্ধ হয়ে গেছি। আমার পরিবার ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যায়, বহু জায়গায় নিয়ে এসে আমার ভালো করতে পারে নাই। কিন্তু অবাক করা বিষয়, যেদিন আমি অন্ধ হয়ে যাই সেদিন রাতে আমি প্রথমে পায়েলকে দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। ও আমার সামনে আসে, শুধু পায়েলকে ছাড়া এই পর্যন্ত আমি আর অন্য কোনো কিছু দেখতে পাই না। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 35 থেকে 40 বছরের মতো আমি শুধু ওকে দেখে যাচ্ছি, শুধু ওরে দেখতে পাই, আমি আর কাউকেই দেখতে পাই না। ও আসে আমার কাছে, বসে, আমার সেবা যত্ন করে, আমাকে খাওয়াই দেয়, আমাকে গোসল করে, আমার সমস্ত কিছু ও করে। আমি ওকে দেখি, আর কাউরেই দেখতে পাই না। আমার বাবা মা মারা গেছে, আমি তাদেরকেও দেখি নাই। আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি কাউকেই দেখিনি। এখন আমি জীবনের শেষ বয়সে, এখন পর্যন্ত আমার পায়খানা প্রস্রাব পর্যন্ত ও পরিষ্কার করে, আমার সেবা যত্ন করে, আমাকে স্বামী রূপে ভালোবাসে। এখনও সে আমার সাথে আছে, আমি তাকে প্রতি মুহূর্তেই দেখতে পাই। প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে এই হেলাল হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য।
কি বলবো ভাই, এই ধরনের গল্পগুলো যে আমি যখন পড়ি বা রেকর্ড করি আমি নিজেও জানি না যে আমি কি বলি। এই গল্পটা যিনি লিখে পাঠিয়েছেন উনি হেলাল নয়, হেলাল শাহের সাথে থাকা একজন লোক, ওনার নাম হচ্ছে কবির। উনি হেলাল সাহেবের অন্ধ হেলালের একজন খাদেম, অন্ধ হেলালের সাথে থাকে এবং ওই হুজুর কবির আমার গল্প শোনে, তিনি আমার নিয়মিত একজন শ্রোতা। তিনি হেলাল শাহের সাথে থাকে এবং হেলাল শাহের সাথে থেকে তার গল্পটা উনি এই হেলাল শাহের মুখ থেকেই গল্পটা শুনে উনি আমাকে ইমেল করে কবির সাহেব, এবং হুজুর কবিরের কাছ থেকে আমি হেলাল শাহের গল্পটা পাওয়া। এবং হেলাল শাহ বিভিন্নভাবে এক এক সময় এক এক রেল স্টেশনে থাকে এবং উনি শুধু রেল স্টেশনে ঘুরে বেড়ায়। দেখেন ওনার নাম ঠিকানা আমি হাইড করেছি, এবং শুধু এই কারণে যে দেখেন এই ধরনের অনেক প্রতারক হয়ে থাকে, প্রতারণাও কিন্তু হয়ে থাকে, যার জন্য আমি নাম ঠিকানা বললাম না, শুধু গল্পটা আপনাদেরকে জানালাম। তবে হ্যাঁ, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে সিলেট রেল স্টেশন অনেকেই হেলাল শাহকে চিনে এবং বিভিন্নভাবে তারা অলৌকিকভাবে এক এক জায়গায় এক একভাবে হেলাল শাহকে দেখতে পায়। তবে হেলাল শাহকে সার্বিক সহযোগিতা করে আপনার সমস্ত কিছু কবির বলে একজন লোক আছে, উনি করে, এবং তার মাধ্যমে আমি গল্পটা পেয়েছি। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।